ওকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, স্বাগতম জানাচ্ছি তোমাদের আজকের লাইভ ক্লাসে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। যারা এসএসসি 24 আছো তাদের জন্য তো অনেক হেল্পফুল হবেই, পাশাপাশি অন্যান্য ব্যাচের যারা আছো তারাও অনেক উপকৃত হবা। এখানে এই যে কিছুক্ষণ, 1 ঘন্টা, 1 ঘন্টা। আচ্ছা, আহ, ঠিক আছে, আমি ক্লাসটা এখনই শুরু করব। কে কে আছো আমাকে একটু জানিয়ে দাও। ওকে, সানজিদ আছো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, অহনা, শেয়ার ডান ভাইয়া। ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপু। কোথায়? বোর্ডের নিচে নাই তো ভাইয়া। আসেন, চলে আসেন, সমস্যা নেই। হ্যাঁ, প্রতাপ, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তোমরা ভালো আছো সবাই? ওকে, ঠিক আছে। এখনই আমরা ক্লাসটা শুরু করব। তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? আজকে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে আমরা 11 অধ্যায় নিয়ে আলোচনা করব। হুম। আমার মনে হয় যে জুওলজিতে বা পুরা বায়োলজিতে যদি কোনো সহজ চ্যাপ্টার থাকে, সবচেয়ে সহজ চ্যাপ্টার হচ্ছে এটাই, ঠিক আছে? ইভেন বোটানির 2য় অধ্যায় অর্থাৎ কোষ বিভাজন, সেটার চেয়েও সহজ অধ্যায় এটা, ঠিক আছে? এই কারণে এখান থেকে আমরা 10 মার্ক শিওর আনসার করতে পারি। তো আসো, অনেকে জয়েন হয়ে গেছে অলরেডি, তাহলে আমরা শুরু করি। ওকে, আচ্ছা, ঠিক আছে। প্রথমে আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি, কোথা থেকে এসএসসি তে প্রশ্ন হতে পারে। হ্যাঁ, তো প্রথম যে টপিকটা, এখানে মেন্ডেলের কিছু সূত্র আছে। তো এই মেন্ডেলের সূত্র এবং এর ব্যতিক্রম ব্যতিক্রম থেকে প্রশ্ন আসবে। ওকে, এছাড়া আরো কিছু টপিক আছে, যেমন আহ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, এ টপিক থেকে প্রশ্ন হতে পারে। এছাড়া এর দ্বিতীয় অংশ থেকে, চ্যাপ্টার 11-এর দ্বিতীয় অংশ থেকে যদি কোনো টপিক থেকে প্রশ্ন হয়, সেটা হচ্ছে আর্কিওপটেরিক্স। ওকে, আর্কিওপটেরিক্স এই টপিক থেকে প্রশ্ন হতে পারে। তো মেন কথা হচ্ছে যে এই অধ্যায়ের যে মেন্ডেলের সূত্রগুলো আছে, এবং বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম, এখান থেকে প্রশ্ন হতে পারে। এবং আর একটা টপিক বলবো, সেটা হচ্ছে লাস্ট ওয়ান, এ বিও ব্লাড গ্রুপ। এই অধ্যায়ের শেষের দিকে এ বিও ব্লাড গ্রুপ নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, এই ব্লাড গ্রুপ থেকেও অনেক প্রশ্ন আসে, তো এটাও ভালো করে পড়তে হবে। তো আজকে আমরা মেন্ডেলের যে সূত্রগুলো আছে এবং সূত্রের ব্যতিক্রমগুলা এবং এবিও ব্লাড গ্রুপ, এই কয়টা টপিক নিয়ে খুব ভালো করে পড়বো, ঠিক আছে? তো যারা এখনো শেয়ার করো নাই, শেয়ার করে দাও ভাইয়া। আর কে কে গতকালের ক্লাসটা দেখছো, তারা একটু বলো আমাকে যে কে কে দেখছো। ওকে, আমরা শুরু করে দিই তাহলে। আসো, এ অধ্যায় পড়ার জন্য আমাদের প্রথমেই বেশ কিছু কিওয়ার্ড সম্পর্কে জানতে হবে। আমি আশা করি যে তোমরা যেহেতু এসএসসি 24, তোমরা এই কিওয়ার্ড গুলা অলরেডি জানো। তারপরেও আমি বেশ কিছু কিওয়ার্ড নিয়ে আলোচনা করি এখানে। আচ্ছা, বোর্ডের লেখাটা দেখা যাচ্ছে? একটু কমেন্ট করে জানাতো। আসো,
এখানে প্রথম যে কিওয়ার্ড সেটা হচ্ছে ইনহেরিটেন্স। ওকে, তো ইনহেরিটেন্স বইয়ের বিভিন্ন জায়গাতে এই ওয়ার্ডটা পাবা এবং অনেকে কনফিউজড হয়ে যাও যে ইনহেরিটেন্স কথাটার অর্থ কি। তো আমি বলে দিই, ইনহেরিটেন্স কথাটার অর্থ হচ্ছে আহ, বংশগতীয় সম্পত্তি। হ্যাঁ, বা আমি সিম্পলি যদি বলি বাপ দাদার সম্পত্তি। ঠিক আছে, আমরা অনেক সময় বলি না যে এটা কি তোর বাপ দাদার সম্পত্তি, তো এটাই হচ্ছে ইনহেরিটেন্স। ঠিক আছে, তাহলে ইনহেরিটেন্স মানে কি? ইনহেরিটেন্স হচ্ছে, মনে রাখো, বংশগতীয় সম্পত্তি। বংশগতীয় সম্পত্তি। ক্লিয়ার বিষয়টা? ওকে, এরপর আসো, পরের ওয়ার্ডটা হচ্ছে ক্রস। পরের ওয়ার্ডটা হচ্ছে ক্রস। তো বায়োলজি এই অধ্যায়ের অনেক জায়গাতে এই শব্দটা পাবা। ক্রস কথাটা দ্বারা এই অধ্যায়ে যা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে দুইটা জীবের মধ্যে প্রজনন। ঠিক আছে, দুইটা জীবের মধ্যে যদি প্রজনন বোঝাই সেই ক্ষেত্রে ক্রস কথাটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে ক্রস কথাটার সিম্পল বাংলা হচ্ছে প্রজনন। এই কথাটা মনে রাখো। ওকে, এরপরে আসো, পরের যে কিওয়ার্ডটা সেটা হচ্ছে ফ্যাক্টর। পরের যে কিওয়ার্ডটা সেটা হচ্ছে ফ্যাক্টর। তো এই ফ্যাক্টর কথাটার সাথে আসলে তোমরা প্রত্যেকেই পরিচিত, কিন্তু নামটা আসলে আলাদা। ঠিক আছে, এই ফ্যাক্টর কথাটার সাথে পরিচিত না, তবে এটার যদি আরেকটা কমন ওয়ার্ড আমি বলি ফ্যাক্টর মানে, তাইলে দেখবা যে তোমরা প্রত্যেকেই এটা চেনো। ওকে, তো ফ্যাক্টর কথাটার অর্থ হচ্ছে, মনে রাখো, ফ্যাক্টর কথাটার অর্থ হচ্ছে জিন। ওকে, তো জিনের সাথে তোমরা নিশ্চয় পরিচিত, তাই না? তো মেন্ডেল সাহেব এ অধ্যায়ে যেই বিজ্ঞানীর কথা বলা হয়েছে, অর্থাৎ গ্রেগর জোহান মেন্ডেলের কথা আমি বলতেছি, উনি যখন এই যে বংশগতীয় যে বিষয়গুলো নিয়ে গবেষণা শুরু করছে, ঠিক আছে, তো উনি আসলে জানতেনও না যে উনি কি নিয়ে গবেষণা করতেছে। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে ঠিকই কিন্তু উনি বেশ কিছু সূত্র আবিষ্কার করে, হ্যাঁ, উনি কিন্তু আহ এগুলো প্রকাশ করছে। ঠিক আছে, এবং যেটা আমরা এখন এই অধ্যায়ে পড়তেছি। তো উনি যেহেতু এই জিন নিয়ে গবেষণা করছে এবং উনি এটার নাম জানতেন না, পরবর্তীতে একজন বিজ্ঞানী এই জিনটাকে ফ্যাক্টর নামে অভিহিত করেন এবং পরবর্তীতে এই ফ্যাক্টরটাই বর্তমানে আমরা জিন হিসেবে চিনি। ওকে, তো ফ্যাক্টর যে কথা, জিন ঠিক সেম কথা। ওকে, তো এই জিনটা কি এটা যদি তোমাদের ধারণা না থাকে, আমি আরেকটু এটা নিয়ে বিশ্লেষণ করি। দেখো, ধরে নাও এটা হচ্ছে একটা ক্রোমোজোম। ক্রোমোজোমের ক্রোমোজোমের ছোট্ট একটা অংশ যদি আমি নিই, এই ক্রোমোজোমের ছোট্ট একটা অংশকে আমরা বলতে পারবো, এই ছোট্ট একটা অংশকে আমরা বলতে পারবো জিন। ওকে, তো এই এই অংশটাকে জিন হওয়ার জন্য এই জিনটাকে মাত্র একটা মাত্র কাজ করতে হবে। মনে রাখো, জিন যে কাজটা করে, জিন কোনো না কোনো বৈশিষ্ট্য ধারণ করে, কোনো না কোনো বৈশিষ্ট্য বৈশিষ্ট্য ধারণ করে। ওকে, তার মানে কি, আমাদের আমাদের দেহের যত বৈশিষ্ট্য আছে সবকিছু কার মধ্যে সংরক্ষিত থাকে? এই জিনের মধ্যে সংরক্ষিত থাকে। ঠিক আছে, তাহলে জিন বিষয়টা কি আসলে? জিন হচ্ছে সেটাই যেটা কোনো না কোনো বৈশিষ্ট্য ধারণ করে। ঠিক আছে, তাহলে জিন সম্পর্কে আমরা পড়লাম। এরপরে আসো, এরপরের ওয়ার্ডটা হচ্ছে লোকাস। এই ওয়ার্ডটা একটু খেয়াল করো, এরপরের ওয়ার্ডটা হচ্ছে লোকাস। এই লোকাস কথাটার সাথে একটা ওয়ার্ডের মিল পাও কিনা দেখো তো। লোকেশন। দেখো তো লোকাসের সাথে এই ওয়ার্ডটার মিল পাও কিনা। লোকেশন। লোকেশন মানে কি বলতো ভাইয়ারা? লোকেশন মানে হচ্ছে অবস্থান। অবস্থান, তাই না? তাহলে লোকাস হচ্ছে সেটাই, লোকাস হচ্ছে এই যে জিনের অবস্থান। হ্যাঁ, এই যে এই পুরা ক্রোমোজোমের সব জায়গাতে কিন্তু জিন অবস্থান করে না। ঠিক আছে, দেখো এইখানে একটা জিন আছে, আবার এমন হতে পারে যে এই জায়গাতে একটা জিন আছে, হ্যাঁ, এইখানে একটা জিন আছে, কিন্তু সব জায়গাতে কিন্তু জিন থাকবে না। তাহলে জিনের যে লোকেশন, সেই লোকেশনটাকে বলা হয় লোকাস। ওকে, তাহলে লোকাসটা কি? লোকাস হচ্ছে জিনের ক্রোমোজোমের যে স্থানে, আচ্ছা আমি একটু ভালো করে লিখে দিই, তাহলে লোকাসটা কি? লোকাসটা হচ্ছে ক্রোমোজোমের যে স্থানে
ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে। ওকে, তাহলে লোকাসটা কি? লোকাস হচ্ছে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে সেটাই। ক্লিয়ার বিষয়টা? ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে আসো, এরপরের ওয়ার্ডটা হচ্ছে জিনোম। এরপরের ওয়ার্ডটা হচ্ছে জিনোম। ওকে, জিনোম বোঝার জন্য আমাদের অবশ্যই একটা হ্যাপ্লয়েড জীব নিতে হবে। ঠিক আছে, আমরা তো জানি যে মানুষের যে ক্রোমোজোম সেটা হচ্ছে মানুষের যে নিউক্লিয়াসটা, মানুষ হচ্ছে একটা ডিপ্লয়েড জীব বা টুয়েন, তাই না? কিন্তু মানুষের মধ্যে একটা হ্যাপ্লয়েড কোষ হচ্ছে, আমি যদি বলি শুক্রাণু, শুক্রাণু হচ্ছে একটা হ্যাপ্লয়েড জীব। ঠিক আছে, অথবা আমি যদি বলি ডিম্বাণু, ডিম্বাণু কিন্তু একটা হ্যাপ্লয়েড কোষ। ওকে, তো শুক্রাণু বা ডিম্বাণু এরা কি হ্যাপ্লয়েড? তার মানে কি এখানে এন সংখ্যক ক্রোমোজোম আছে, তাই না? তো মানুষের ক্ষেত্রে এই এন সংখ্যক ক্রোমোজোম মানে কি? এন সংখ্যক ক্রোমোজোম মানে হচ্ছে 23টি ক্রোমোজোম আছে, 23টি ক্রোমোজোম আছে, তাই কিনা? তো এই 23টা ক্রোমোজোমে কি অসংখ্য জিন আছে না? হ্যাঁ, প্রতিটা ক্রোমোজোমের মধ্যে কি, একটু আগে আমরা দেখলাম যে একটা ক্রোমোজোমের মধ্যে জিন থাকতে পারে বিভিন্ন অবস্থানে। তো এই এই 23টা ক্রোমোজোমে কি অসংখ্য জিন আছে। তো এই 23টা ক্রোমোজোমে যতগুলা জিন থাকে সবগুলা জিনের সমষ্টিকে বলা হয় জিনোম। ওকে, এই 23টা, তাহলে জিনোমটা কি? জিনোম হচ্ছে, মনে রাখো, জিনোম হচ্ছে জিনের সমষ্টি। জিনোম কি? জিনোম হচ্ছে জিনের সমষ্টি। ওকে, কিন্তু জিনের সমষ্টি এটা অবশ্যই হ্যাপ্লয়েড অবস্থায় হতে হবে, ডিপ্লয়েড অবস্থায় নিলে হবে না। ওকে, তো এই কথাটা সহজ বাংলায় মনে রাখো, জিনোম কথাটার অর্থ হচ্ছে জিনের সমষ্টি। তার মানে কি একটা হ্যাপ্লয়েড জীবে যতগুলা জিন থাকে সবগুলা জিনের সমষ্টিকে একত্রে বলা হয় জিনোম। আচ্ছা, এরপরে আসো, বানানটি একটু ভুল লিখছে দেখো, হোমোলোগাস ক্রোমোজোম। এখানে বানানটা একটু ভুল লিখছে, আমি সঠিক করে লিখে দিই, হোমোলোগাস ক্রোমোজোম ওপরে লিখে দিই। এরপরের ওয়ার্ডটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। ওকে, তো হোমোলোগাস ক্রোমোজোম, এখানে আমাদের দুইটা ক্রোমোজোম নিতে হবে। তাহলে একটা ক্রোমোজোম নিলাম, ঠিক পাশে আমি আরো একটা ক্রোমোজোম নিলাম। এখানে হোমো কথাটার অর্থ আমরা প্রত্যেকে জানি, যারা বায়োলজি পড়ছো এতদিন, হোমো কথাটার অর্থ আমরা প্রত্যেকে জানি হোমো কথাটার অর্থ হচ্ছে সম বা একই, তাই না? এবং এই যে দেখো নামের মধ্যে আছে লোকাস। লোকাস মানে কি বলতো? এই যে এখানে লোকাস থেকে আসছে লোকাস। তাহলে হোমোলোগাস, হোমোলোগাস কথাটার অর্থ কি? হোমো মানে যেহেতু সম, তার মানে কি একই রকমের যে ক্রোমোজোম সেগুলোকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। ওকে, তো এই এই দুইটা ক্রোমোজোমের দিকে একটু খেয়াল করে দেখো, এই দুটা ক্রোমোজোম কি আকার আকৃতিতে কি দুইটা সমান না? এটার আকার যত বড় এটাও কি ঠিক তত বড়ই না? ঠিক আছে, তো এই দুইটা ক্রোমোজোমের মধ্যে একটা ক্রোমোজোম আসে আমাদের পিতা থেকে অর্থাৎ ফাদার থেকে, ঠিক আছে, এবং অপর যে ক্রোমোজোমটা আছে এই ক্রোমোজোমটা আসে আমাদের মাতা থেকে অর্থাৎ মাদার থেকে। ঠিক আছে, তাহলে পিতা থেকে যে ক্রোমোজোমটা আসছে এবং মাতা থেকে যে ক্রোমোজোমটা আসছে এই দুটা ক্রোমোজোম একে অপরের কি হোমোলোগাস ক্রোমোজোম। ক্লিয়ার? ঠিক তেমনি আমি যদি মানুষের তো কত জোড়া ক্রোমোজোম? 23 জোড়া ক্রোমোজোম। 23 জোড়া মানে কি? যে দেখো প্রতিটা ক্রোমোজোম জোড়া জোড়া হিসেবে আছে। তাহলে এখান থেকে যদি আমরা একটা জোড়া নিই, হ্যাঁ ধরে নাও যে এখানে আরো একটা ক্রোমোজোম নিলাম যেটার আকৃতি একটু ছোট, তাহলে ঠিক এইটার মতো দেখতে আরো একটা ক্রোমোজোম থাকবে যেটার আকার আকৃতি বৈশিষ্ট্য একদম সেম হবে। ঠিক আছে, তাহলে এই ক্রোমোজোমটা দেখতে ঠিক যেমন এই ক্রোমোজোমটাও ঠিক তেমনই হবে। ঠিক আছে, তাহলে এটা যদি আসে পিতা থেকে ফাদার থেকে, তাহলে এটা আসবে নিশ্চয়ই মাদার থেকে, তাই না? তাহলে এই দুটা ক্রোমোজোমকে আমরা কি বলতে পারবো? এই দুটা ক্রোমোজোমকে আমরা বলতে পারবো হোমোলোগাস ক্রোমোজোম। আচ্ছা, রিমা বলছো যে ভাইয়া আস্তে কথা শোনা যায়।
বাকিদের কি এই সমস্যাটা হচ্ছে? একটু আমাকে জানাও তো। কথা কি খুব আস্তে শোনা যায়? আমাকে একটু জানাও তো সবাই, কথা কি খুব আস্তে শোনা যায়? নুসরাত জাহান বুসরা, ওয়ালাইকুম সালাম। সুমিত পাল, ক্লাস মাত্র শুরু হয়েছে। সুমিত, প্রকাশ সরকার, আদাব। ঠিক আছে, তোমরা একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও। হ্যাঁ, ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও যারা যারা লাইভে আছো। আর একটু আমাকে জানাও যে সবাই কি কম আস্তে শুনতে পাচ্ছ, নাকি শুধু রিমার সমস্যা হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে চ্যাপ্টার 11। ওকে, তাহলে দেখো আমরা পড়তেছি হোমোলোগাস ক্রোমোজোম। আমরা পড়তেছি হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম মানে কি? হোমোলোগাস ক্রোমোজোম মানে হচ্ছে এই যে একই ধরনের যে ক্রোমোজোম, একই ধরনের দুটা ক্রোমোজোমকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। এখন একটা বিষয় বোঝো এরা যারা আছো, এখন একটা বিষয় বোঝো। এই একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের এই জায়গাতে একটা জিন আছে ধরে নাও, এই লোকাসে বা এই লোকেশনে, লোকাস মানে কি? লোকাস মানে তো লোকেশন, তাই না? তো এই লোকেশনে একটা জিন আছে যেটা হচ্ছে ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি কথাটার অর্থ হচ্ছে, ক্যাপিটাল টিতে মনে রাখবা, মনে রাখো টল। টল মানে কি? লম্বা। তাহলে এখানে একটা জিন আছে যে জিনটা মানুষকে লম্বা করে ধরে নাও। তাহলে এই ক্রোমোজোমটার ঠিক একই লোকাসে, ঠিক একই লোকাসে একই ধরনের জিন থাকবে। ঠিক আছে, এই কথাটা একটু মনে রাখো, এই কথাটা একটু মন দিয়ে শোনো। এখানে তাহলে যে জিনটা আছে ঠিক এই জায়গাতে একই ধরনের জিন থাকবে, অর্থাৎ এখানে ক্যাপিটাল টি থাকতে পারে অথবা স্মল টি থাকতে পারে। দেখো আমি কথাটা কি বলছি এটা একটু খেয়াল করে দেখো। একই ধরনের জিন, একই ধরনের জিন। ঠিক আছে, আমি বলি নাই যে একই জিন, আমি বলছি একই ধরনের জিন। তো একই ধরনের জিন মানে কি? দেখো ক্যাপিটাল, ক্যাপিটাল টি মানে যদি লম্বা হওয়া বোঝায়, তাহলে স্মল টি মানে কি? খাটো হওয়া বোঝায়, তাই না? তাহলে এখানে যদি ক্যাপিটাল টি থাকে, এখানে হয় ক্যাপিটাল টি থাকবে অথবা স্মল টি থাকবে। তাহলে ক্যাপিটাল টি মানে হচ্ছে লম্বা হওয়া এবং স্মল টি মানে হচ্ছে খাটো হওয়া। তো অনেকের মনে হতে পারে যে ভাইয়া এখানে দুইটা তো ভিন্ন রকম, একই ধরনের জিন হলো না তো, তাই না? কিন্তু দেখো মোটা, সরি, লম্বা হওয়ার সাথে কিন্তু খাটো হওয়ার সম্পর্ক, তাই না? লম্বা হওয়ার সাথে কি মোটা হওয়ার সম্পর্ক আছে কোনো? হ্যাঁ, যদি লম্বা আর মোটা হইতো তাহলে কি তারা হচ্ছে ভিন্ন রকমের জিন। কিন্তু যেহেতু লম্বা খাটো দুইটা একই ধরনের জিন, এই কারণে এটাকে এখানে আমরা বলছি একই ধরনের জিন থাকবে। বুঝতে পারছো? তাহলে এখানে যদি ক্যাপিটাল টি থাকে, ঠিক সেম লোক আছে, এখানে হয় ক্যাপিটাল টি থাকবে অথবা স্মল টি থাকবে। ওকে, আচ্ছা, এবার আসো অ্যালিল। এবার আসো অ্যালিল। আলিল আসলে কিছুই না, আলিল হচ্ছে একটা সম্পর্কের নাম। বুঝছো? আলিল আসলে একটা সম্পর্কের নাম। হ্যাঁ, ফাহাদ বলছো যে ভাইয়া ভালো শোনা যায়। টি এর বৈশিষ্ট্য প্রকাশ পাবে সব সময় কারণ সে বড় ভাই। আচ্ছা, সুমিত বলছো যে ভাইয়া কিছু বুঝতেছি না। কি বুঝতেছো না বলো আমাকে। আচ্ছা, ঠিক আছে, এবার আসো অ্যালিল। অ্যালিল হচ্ছে একটা সম্পর্কের নাম। ওকে, হ্যাঁ, অ্যালিল মানে হচ্ছে বন্ধু। ঠিক আছে, তো এখানে এই ক্রোমোজোমের এই লোকেশনে বা এই লোকাসে একটা জিন আছে যে জিনটা মানুষকে লম্বা করে। তাহলে এইখানে আমি কি বলছি? একই ধরনের জিন থাকবে, হয় ক্যাপিটাল টি থাকবে অথবা স্মল টি থাকবে, তাই না? তাহলে এই দুইটা একই লোকেশন না বা একই লোকাস না? তাহলে যেহেতু একই লোকাস এবং একই ধরনের জিন, আমরা বলতে পারবো এইটা এবং এইটা এরা একে অপরের আলিল। বুঝতে পারছো? তাহলে আলিল মানে কি? এই যে একজন বলছো, বুশরা বলছো যে আলিল মানে হচ্ছে বন্ধু। হ্যাঁ, তাহলে এটাও সেম লোকেশন, যে লোকেশন, এটাও ঠিক সেম লোকেশন। তাহলে একই লোকেশন, লোকেশনে অবস্থিত দুইটা জিন একে অপরের হচ্ছে আলিল। বুঝতে পারছো? তাহলে আলিল মানে কি? আলিল মানে হচ্ছে একই লোকাসে অবস্থিত, একই
লোকাসে অবস্থিত দুটি জিন পরস্পরের আলিল কি ক্লিয়ার বিষয়টা? আলিল। ওকে, তাহলে আমি যদি বলি, দেখো তো ভাইয়ারা, আমি যদি বলি এই যে ক্যাপিটাল টি এই দুটার সম্পর্ক কি? এই দুটার সম্পর্ক হচ্ছে অ্যালিলিক সম্পর্ক। এই দুটার সম্পর্ক কি? এদের সম্পর্ক হচ্ছে অ্যালিলিক সম্পর্ক। ওকে, আচ্ছা, কিন্তু আমি যদি এইখানে আরো একটা জিন দেখাই, আচ্ছা আমি এই জিনটা একটু ভিন্ন কালারে দেখাই। দেখো, এইখানে আমি আরো একটা জিন দেখাইলাম, যে জিনটা ধরে নাও মানুষকে ফ্যাট করে বা মোটা করে। হ্যাঁ, এখানে আরো একটা জিন দেখাইলাম বা ফ্যাট করে বা মোটা করে, অথবা আমি কালো করে দেখাইলাম, হ্যাঁ ব্ল্যাক করে মানুষকে। ঠিক আছে, তাহলে এই ক্রোমোজোমের এই জায়গাতে আরো একটা জিন আছে যে জিনটা মানুষকে কালো করে। তাহলে আমি যদি বলি এই যে এই ক্যাপিটাল টির সাথে ক্যাপিটাল বি এই দুটার সম্পর্ক কি? এই দুটার সম্পর্ক হচ্ছে নন অ্যালিলিক। এরা কি একই লোকাস? দেখো তো, এটা যেই লোকাস, এটা কি সেম লোকাস? অবশ্যই সেম লোকাস না। তাহলে এই ক্যাপিটাল এই টি আর এই বি এই দুটার মধ্যে সম্পর্ক কি ভাইয়া? তাহলে টি টি আর বি এই দুটার মধ্যে সম্পর্ক হচ্ছে নন অ্যালিলিক। এই দুটার মধ্যে সম্পর্ক হচ্ছে নন অ্যালিলিক সম্পর্ক। এই দুটার মধ্যে সম্পর্ক হচ্ছে নন অ্যালিলিক সম্পর্ক। আর আমি যদি বলি যে ক্যাপিটাল টি, হ্যাঁ এখানে যদি ক্যাপিটাল টি হয়, এখানেও যদি ক্যাপিটাল টি হয়, তাহলে এই দুটার মধ্যে সম্পর্ক কি? অবশ্যই অ্যালিলিক সম্পর্ক। আবার আমি যদি বলি ক্যাপিটাল টি স্মল টি, হ্যাঁ এখানে ক্যাপিটাল টি আছে, এখানে স্মল টি আছে, তাহলে এই দুটার মধ্যে সম্পর্ক কি? এই দুটার মধ্যে সম্পর্ক হচ্ছে অ্যালিলিক সম্পর্ক, তাই না? কারণ কি, এই দুটা হচ্ছে একই লোকাস আর এই দুটা হচ্ছে ভিন্ন লোকাস হইলে নন অ্যালিলিক সম্পর্ক। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, ঠিক আছে সুমিত, তুমি হচ্ছে এই অধ্যায়টা সম্ভবত এর আগে করো নাই। ঠিক আছে, তো এটা তুমি হচ্ছে প্রথমের কিছু অংশ মিস করছো, এই লোকাসটা সম্ভবত তুমি একটু মিস করছো। ঠিক আছে, তো এটা তুমি আরেকবার দেখবা। ঠিক আছে, এই ক্লাসটা শেষ করার পরে এই প্রথমের 5 মিনিট তুমি আরেকবার দেখবা। ঠিক আছে, তাইলে ক্লিয়ার হয়ে যাবে এই অংশটুকু। তুমি এই অধ্যায়টা আগে করো নাই, এই কারণে হয়তো সমস্যা হচ্ছে। ওকে, আচ্ছা, এরপরের অংশে আসো। এরপরে আসো হোমোজাইগাস এবং হেটারোজাইগাস, তাই না? তো এই দুটো ওয়ার্ডের সাথে আমরা নিশ্চয় আগে থেকে পরিচিত। হোমো মানে সম, একটু আগে আমরা দেখছি হোমো মানে হচ্ছে সম। এবং আমি যদি বলি হেটারো, হেটারো কথাটার অর্থ হচ্ছে আলাদা। তাহলে হোমো মান হচ্ছে সম এবং হেটারো মান হচ্ছে আলাদা। ওকে, তাহলে এখানে যদি ক্যাপিটাল টি থাকে এবং এখানেও যদি ক্যাপিটাল টি থাকে, তাহলে দেখো তো ক্যাপিটাল টি এরা কি দেখতে একই রকমের না? এই দুটা জিন অবশ্যই দেখতে একই রকমের। তাহলে হোমো মানে যদি একই হয়, তাহলে ক্যাপিটাল টি এটাকে আমরা কি বলতে পারি? অবশ্যই হোমোজাইগাস অবস্থা বলতে পারি। এটাকে আমরা বলতে পারি হোমোজাইগাস অবস্থা। আবার বিষয়টা যদি এমন হয় এখানে যদি স্মল টি থাকে এবং এখানেও আছে স্মল টি, ঠিক আছে, এই ক্রোমোজোমটাতে এই লোকাসে আছে স্মল টি এবং এই জায়গাতেও আছে স্মল টি, তাহলে এখানেও দেখো স্মল টি দুটা কি একই রকমের অবস্থা না? তাহলে এটাকেও আমরা বলবো হোমোজাইগাস অবস্থা। হোমোজাইগাস অবস্থা। ঠিক আছে, কিন্তু বিষয়টা যদি এমন হয় এই এই লোকাসে আছে ক্যাপিটাল টি, বিষয়টা যদি এমন হয় এই লোকাসে আছে ক্যাপিটাল টি কিন্তু এই লোকাসে আছে স্মল টি, তাহলে বিষয়টা কেমন হয় দেখো তো? ক্যাপিটাল টি আর একটা হচ্ছে স্মল টি, তাহলে এটাকে আমরা বলতে পারি, যেহেতু একটা ক্যাপিটাল একটা স্মল, তাহলে কি একই রকম নাকি ভিন্ন রকম? অবশ্যই ভিন্ন রকম। তাহলে এটাকে আমরা বলতে পারি হেটারোজাইগাস। ক্লিয়ার বিষয়টা?
আচ্ছা ঠিক আছে। সুমিত পাল, হোমোলোগাস বোঝো নাই তাই তো? আচ্ছা, এটা বানানটা ভুল হয়েছে, হোমোলোগাস না, এখানে বানানটা ভুল আছে। এইটা পুরা শব্দটা একসাথে হবে। ঠিক আছে, আমি আরেকবার বুঝাই দিচ্ছি, দেখো। এটা হচ্ছে হোমোলোগাস, এটা হচ্ছে হোমোলোগাস। ওকে, তো মানুষের দেহে মোট ক্রোমোজোম কত জোড়া বলো তো? মানুষের দেহে মোট ক্রোমোজোম 23 জোড়া। দেখো, আমরা যখন ক্রোমোজোম কয়টা বলি, হ্যাঁ আমরা কিন্তু জোড়া হিসেবে বলি। দেখো, আমরা 23 জোড়া বলছি, আমরা কিন্তু বলি নাই যে মানুষের ক্রোমোজোম হচ্ছে 46টা, এটা কিন্তু বলি নাই। তাহলে জোড়া হিসেবে কেন বলছি? কারণ মানুষের দেহে যে ক্রোমোজোম গুলা থাকে, ধরে নাও এই যে এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম গুলা থাকে, এই ক্রোমোজোম গুলা জোড়া হিসেবে থাকে। ঠিক আছে, এই যে এটা একটা জোড়া, এরপরে এই যে এখানে আরো একটা জোড়া আছে, এখানে আরো একটা জোড়া আছে। ঠিক আছে, ক্রোমোজোম গুলা এইভাবে জোড়া হিসেবে থাকে। তাহলে আমি যদি যে কোনো একটা জোড়াকে কল্পনা করি, যে কোনো একটা জোড়াকে কল্পনা করি, ধরে নাও এটা হচ্ছে একটা ক্রোমোজোম, তার ঠিক পাশে এটা হচ্ছে তার আরেকটা ক্রোমোজোম। ঠিক আছে, তো এই দুটা ক্রোমোজোমের আকার আকৃতি বৈশিষ্ট্য সবকিছু সমান। ঠিক আছে, যেহেতু আকার আকৃতি বৈশিষ্ট্য সবকিছু সমান, আর হোমো মানে তো সম, তাই না? হোমো মানে তো সমান, এই কারণে এই দুটা ক্রোমোজোমকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। বুঝছো? এটা দ্বিতীয় অধ্যায় পড়লে হয়তো বা আরেকটু ভালো করে বুঝতা, এটা দ্বিতীয় অধ্যায় পড়লে আরেকটু ভালো করে বুঝতা। এবং এই দুটা ক্রোমোজোমের মধ্যে একটা ক্রোমোজোম আসে, একটা ক্রোমোজোম আমরা পাই আমাদের পিতা থেকে, এবং অপর ক্রোমোজোমটা আমরা পাই আমাদের মাতা থেকে বা মাদার থেকে। বুঝতে পারছো? এই দুটা ক্রোমোজোম একে অপরের, এই দুটা ক্রোমোজোমকে বলা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। ক্লিয়ার বিষয়টা? ওকে, বুঝতে পারলে, না পারলে আমাকে বলো, আবার বুঝাই দিচ্ছি। ওকে, এরপরে আসো, আমাদের যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে প্রচ্ছন্ন জিন এবং প্রকট জিন, এই টপিকটা বুঝতে হবে। দেখো, আমি সবকিছু মুছে দিই তাহলে। ওকে, আচ্ছা, আমি ক্রোমোজোমটা আবারও আঁকাই, তাহলে আরেকটু সুবিধা হবে। ধরে নাও এই দুটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, এই দুটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। তো এই হোমোলোগাস ক্রোমোজোমের এই জায়গাতে যদি একটা জিন থাকে, ধরে নিলাম সেই জিনটা হচ্ছে ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি মানে কি? ক্যাপিটাল টি মানে হচ্ছে এটা মানুষকে লম্বা করবে, টল বানাবে। ঠিক আছে, তাহলে ঠিক এই জায়গাতে একই ধরনের জিন থাকবে নিশ্চয়। হ্যাঁ, এখানে ক্যাপিটাল টিও থাকতে পারে, স্মল টিও থাকতে পারে। তো আমি ধরলাম যে এখানে ক্যাপিটাল টি আছে, ঠিক আছে, স্মল টি নাই। তাহলে জিনোটাইপটা কি হইলো বলতো? ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, তাই না? মনে রাখবা, দুইটা জিন মিলে এক মানুষের একটা মাত্র বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এই কথাটা মনে রাখো। ঠিক আছে, দুইটা দুইটা জিন মিলে মানুষের একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তাহলে দেখো এখানে দুইটা জিন কি কি, এটা হচ্ছে ক্যাপিটাল টি, এটাও ক্যাপিটাল টি। তাহলে এটাও লম্বা হওয়ার জিন, এটাও লম্বা হওয়ার জিন। তাহলে যদি দুটাই লম্বা হওয়ার জিন হয়, তাহলে মানুষটা কি হবে বলো তো ভাইয়ারা? মানুষটা কি হবে? মানুষটা হবে লম্বা। ওকে, আচ্ছা, আবার যদি বিষয়টা এমন হয়, আবার যদি বিষয়টা এমন হয়, এইখানে এইখানে আছে স্মল টি, এইখানে আছে স্মল টি। ঠিক আছে, তাহলে এটাও স্মল টি, এটাও স্মল টি। ঠিক আছে, তাহলে স্মল টি মানে কি? ক্যাপিটাল টি মানে যদি লম্বা হওয়ার জিন হয়, স্মল টি হচ্ছে খাটো হওয়ার জিন। ওকে, তাহলে স্মল টি যদি খাটো হওয়ার জিন হয়, তাহলে স্মল টি, তাহলে সেই মানুষটা বা সেই উদ্ভিদটা কি হবে? অবশ্যই খাটো হবে। সেই উদ্ভিদটা অবশ্যই কি হবে? অবশ্যই খাটো হবে, তাই না? কিন্তু বিষয়টা যদি এমন হয়, যারা আছো লাইভে বেশিরভাগই পারবা আমি জানি, ঠিক আছে, যারা আছো তারা একটু বলো তো, যে যদি বিষয়টা এমন হয়, এখানে একটা ক্যাপিটাল টি থাকলো এবং একটা স্মল টি হলো, তাহলে সেই উদ্ভিদটা বা মানুষটা কেমন হবে বলো তো? একটা ক্যাপিটাল টি থাকলো এবং একটা স্মল টি থাকলো। ঠিক আছে, ক্যাপিটাল টি মানে হচ্ছে লম্বা, স্মল টি মানে হচ্ছে খাটো। কিন্তু বিষয়টা যদি এমন হয় যে ক্যাপিটাল টি আছে একটা, একটা হচ্ছে স্মল টি আছে, তাহলে বিষয়টা কি হবে বলো তো? বলতে পারবা? হুম, সুমিত পাল বলছো মাঝারি।
হ্যাঁ, তোমার অধ্যায়টা আগে পড়া নাই, বুঝছো, এই কারণে একটু সমস্যা হচ্ছে হয়তোবা। ওকে, আর কেউ আছো? বলো তো কি হবে। আচ্ছা, এটা স্বাভাবিকভাবে হয়তোবা তোমাদের কাছে মনে হতে পারে যে একটা লম্বা হওয়ার জিন আছে, একটা খাটো হওয়ার জিন আছে। তো দুইটা মিলাই আসলে কেউ লম্বাও হবে না, খাটোও হবে না, মাঝারি হবে। ঠিক আছে, এটা তোমাদের কাছে মনে হচ্ছে, কিন্তু আসলে সেই জীবটা লম্বা হবে। ওকে, তো জীবটা তাহলে লম্বা হওয়ার কারণ কি? জীবটা লম্বা হওয়ার কারণ হচ্ছে এখানে এই যে ক্যাপিটাল যে টিটা, সেটা হচ্ছে প্রকট জিন। ঠিক আছে, এটা প্রকট জিন। ঠিক আছে, তাহলে প্রকট জিনের সংজ্ঞাটা কি হচ্ছে তাহলে বলো তো ভাইয়া। আমি খুব সহজে একটা সংজ্ঞা দিব, খুব সহজে আমি বলে দিই যাতে তোমাদের মনে থাকে। প্রকট জিনের সংজ্ঞাটা তাহলে কি দাঁড়ায়, দেখো এখানে এটা কি হেটারোজাইগাস অবস্থা নিশ্চয়ই, ক্যাপিটাল টি স্মল টি, এই দুটা কি, এই দুটা নিশ্চয়ই হেটারোজাইগাস অবস্থা, তাই না? তো এই হেটারোজাইগাস অবস্থায়, এখানে হেটারোজাইগাস অবস্থায় কি একটা জিন হচ্ছে লম্বা হওয়ার জিন এবং একটা জিন হচ্ছে খাটো হওয়ার জিন। তো এই হেটারোজাইগাস অবস্থায় কোন জিনের বৈশিষ্ট্যটা প্রকাশ পাইছে? নিশ্চয়ই লম্বা হওয়ার জিনের বৈশিষ্ট্যটা প্রকাশ পাইছে, তাই না? তো যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে প্রকট জিন, আর যে জিনের বৈশিষ্ট্যটা প্রকাশ পায় নাই সেটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। ওকে, তাহলে প্রকট জিনের সংজ্ঞাটা আমি এভাবে দিতে পারি যে হেটারোজাইগাস অবস্থায়, হেটারোজাইগাস অবস্থায় যে জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায় সে জিনটাকে বলা হয় প্রকট জিন। এবং তাহলে প্রচ্ছন্ন জিনটা কি? প্রচ্ছন্ন জিন হচ্ছে তার ঠিক উল্টা। ঠিক আছে, হেটারোজাইগাস অবস্থায় যে জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায় না, ঠিক আছে, যে জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায় না সেটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। যেমন এখানে স্মল টি যেটা, অর্থাৎ খাটো হওয়ার জিনের বৈশিষ্ট্যটা প্রকাশ পায় নাই, তাহলে এটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। ঠিক আছে, তো এটা প্রকট জিন এবং প্রচ্ছন্ন জিন চেনার একটা উপায় তোমাদের বলে দিই। হ্যাঁ, প্রকট জিন, হ্যাঁ প্রকট জিন যেটা, প্রকট জিন অবশ্যই সবসময় ক্যাপিটাল লেটারে লেখা হয়। প্রকট জিনটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লেখা হয়। ঠিক আছে, দেখো তো এখানে ক্যাপিটাল লেটার কি লেখা আছে, ক্যাপিটাল টি লেখা আছে। তাহলে ক্যাপিটাল টি মানে কি, আমি ধরছি লম্বা হবে, ক্যাপিটাল টি মানে হচ্ছে লম্বা হওয়ার জিন। তাহলে ক্যাপিটাল লেটারে যেটা লেখা আছে সেটা হচ্ছে প্রকট জিন। ওকে, এবং আরেকটা কথা মনে রাখো, আরেকটা কথা মনে রাখো, প্রকট জিনটা আমরা যেই লেটারে, যে ক্যাপিটাল লেটারে লিখবো, প্রচ্ছন্ন জিনটা তার স্মল লেটারে লিখবো। ঠিক আছে, তাহলে প্রকট জিনটা যদি আমি ক্যাপিটাল লেটার টি ধরি, তাহলে প্রচ্ছন্ন জিনটা হবে অবশ্যই স্মল টি। ওকে, যেমন মানুষের কালো হওয়ার জিন, এটাকে যদি আমি ক্যাপিটাল বি ধরি, ঠিক আছে, তাহলে মানুষের সাদা হওয়ার জিন বা মানুষের ফর্সা হওয়ার জিন, সেটাকে আমরা ডাব্লু ধরবো না। ডাব্লু মানে কি, হোয়াইট। তো অনেকের মনে হতে পারে যে হয়তো বা ডাব্লু হবে, ঠিক আছে, কিন্তু আমরা এটাকে ডাব্লু ধরবো না, এটাকে আমরা স্মল লেটারের বি দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল টি মানে যদি কালো হওয়ার জিন হয়, স্মল বি হবে সাদা হওয়ার জিন। ওকে, তাহলে এ হচ্ছে প্রচ্ছন্ন, প্রচ্ছন্ন এবং প্রকট জিন। আচ্ছা, এরপরে আসো, এরপরে আসো আরো দুইটা ওয়ার্ড আছে, একটা জিনোটাইপ, একটা জিনোটাইপ এবং আরেকটা হচ্ছে ফিনোটাইপ। একটা জিনোটাইপ এবং আরেকটা ফিনোটাইপ। তো নামের মধ্যে আছে টাইপ। টাইপ মানে কি, টাইপ মানে হচ্ছে অবস্থা। ওকে, টাইপ মানে হচ্ছে অবস্থা। তাহলে আমি যদি বলি জিনোটাইপ, জিনোটাইপ মানে হচ্ছে, মনে রাখো, জিনের অবস্থা। জিনোটাইপ মানে জিনের অবস্থা। ওকে, এবং ফিনোটাইপ, ফিনোটাইপ মানে সহজ বাংলায় আমি বলে দিই, ফিনোটাইপ মানে হচ্ছে জীবের অবস্থা। জিনোটাইপ মানে জিনের অবস্থা এবং ফিনোটাইপ হচ্ছে জীবের অবস্থা। ওকে, আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, এই জিনটা থাকলে, কোনো জীবের মধ্যে থাকলে সেই জীবটা কি হবে, অবশ্যই লম্বা হবে। এই জিনটা যদি কোনো জীবের মধ্যে থাকে সেই জীবটা কি হবে, অবশ্যই লম্বা হবে, তাই না? তাহলে এই ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি
এই জিনিসটাকে আমরা তাহলে কি বলতে পারি? এটা জিনের অবস্থা না? জিনটা কেমন হোমোজাইগাস অবস্থায় আছে, তাহলে এটা কি? এটি জিনের অবস্থা, তাহলে এটাকে আমরা বলবো জিনোটাইপ। এটাকে আমরা বলবো জিনোটাইপ। ওকে, আর এই জিনোটাইপের কারণে জীবটা কেমন হয়েছে? লম্বা হয়েছে, তাহলে এইটাকে আমরা বলবো ফিনোটাইপ। এটাকে আমরা বলবো ফিনোটাইপ। ক্লিয়ার বিষয়টা? ওকে, আচ্ছা, এরপরে আসো, এরপরে আসো, আরো দুইটা টপিক আছে, একটা টেস্ট ক্রস, টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস। আচ্ছা, টেস্ট ক্রস ব্যাক ক্রস এটা আমরা পরে পড়ি একটু, আমরা একটা ক্রস করা শিখি, তারপরে এটা পড়বো, ঠিক আছে? ক্রস করার পরে তারপরে টেস্ট টেস্ট ক্রস ব্যাক ক্রস এটা আমি পড়াই দিব একটু পরে, ঠিক আছে? তার আগে আসো, এই যে এপিস্ট্যাটিক জিন এবং হাইপোস্ট্যাটিক জিন, এই দুটো বিষয় আমরা একটু বুঝি। দেখো, এপিস্টাসিস এই বিষয়টা আমাদের বুঝতে হবে। এপিস্টাসিস, ঠিক আছে? এপিস্টাসিস মানে কি আমি যদি সংজ্ঞা বলি, এপিস্টাসিস হচ্ছে যদি কোনো নন অ্যালিলিক জিন, নন অ্যালিলিক জিন অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তাহলে সেই ঘটনাকে কি বলা হয়? সেই ঘটনাকে বলা হয় এপিস্টাসিস। ওকে, যদি কোনো নন অ্যালিলিক জিন অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তাহলে সেটাকে বলা হয়, সেই ঘটনাকে বলা হয় এপিস্টাসিস। তাহলে এপিস্ট্যাটিক জিন কি? এপিস্ট্যাটিক জিন কি? দেখো, এই ক্ষেত্রে একটা জিন অবশ্যই বাধা দিচ্ছে এবং আরেকটা জিন কি বাধা পাচ্ছে। দেখো, আমি কি বলছি? কোন নন অ্যালিলিক জিন অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তাহলে একজন কি বাধা দিচ্ছে এবং আরেকজন বাধা পাচ্ছে, তাই না? তো এপিস্ট্যাটিক জিন, যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, ঠিক আছে, বৈশিষ্ট্য প্রকাশে বাধা বাধা দেয় যে জিনটা, সেটা হচ্ছে এপিস্ট্যাটিক জিন। আর হাইপোস্ট্যাটিক জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় যে জিন, ঠিক আছে? দেখো, হাইপো নামের মধ্যে আছে হাইপো, ঠিক আছে? তো হাইপো কথাটার অর্থ হচ্ছে নিচে, ঠিক আছে? তাহলে যে জিনটার নামের মধ্যে আছে নিচে, সে জিনটাই তো বৈশিষ্ট্য প্রকাশে বাধা পাবে, তাই না? আর এপি কথাটার অর্থ হচ্ছে ওপরে, এপি কথাটার অর্থ হচ্ছে ওপরে, তাহলে যে জিনটা বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে বা যে একটু ওপরে অবস্থান, সে হচ্ছে এপিস্ট্যাটিক জিন বা বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। ক্লিয়ার বিষয়টা? ওকে, বুঝতে পারছো? ঠিক আছে, আসো আমরা তাহলে এর পরের অংশে যাই। আমাদের অনেক কিছু পড়তে হবে, আমরা একটু দ্রুত আগাই। ওকে, যেহেতু এই অধ্যায়টা অনেক ইজি, তোমরা অনেকেই জানো এটা, হ্যাঁ, অনেকেই সবকিছু পারো মোটামুটি। ওকে, তাহলে আসো, এবার আমরা যে বিষয়টা পড়বো, মেন্ডেলের প্রথম সূত্র। তো মেন্ডেলের প্রথম সূত্র এখানে কি বলছে? সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং গ্যামেট সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করে। ওকে, তো এটা বোঝার জন্য আমাদের একটা ক্রস ঘটাইতে হবে। তো আমরা একটা ক্রস ঘটাই, আসো। তো ক্রস ঘটানোর জন্য আমাদের অবশ্যই পিতামাতা নিতে হবে বা প্যারেন্টস নিতে হবে। তাহলে পিতামাতা মানে P1, ঠিক আছে? তাহলে এই যে এটা হচ্ছে পিতার চিহ্ন বা পুরুষের চিহ্ন এবং এটা হচ্ছে মাতার চিহ্ন বা স্ত্রীর চিহ্ন। ওকে, আচ্ছা, এরপরে আমাদের নিতে হবে ফিনোটাইপ। ফিনোটাইপ ফিনোটাইপ মানে কি? আমি একটু আগে বলছি, ফিনোটাইপ মানে হচ্ছে জীবের অবস্থা, তাই না? তাহলে আমরা একটা লম্বা মটরশুঁটি গাছের সাথে একটা খাটো মটরশুঁটি গাছের ক্রস ঘটাবো। তাহলে আমরা কি করব? একটা লম্বা মটরশুঁটি গাছের সাথে একটা খাটো মটরশুঁটি গাছের ক্রস ঘটাবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা এবার নিব জিনোটাইপ ক্রস ঘটানোর জন্য। এবার আমরা জিন নিব। তো জিন নেওয়ার ক্ষেত্রে একটা কথা মনে রাখো, জিন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ জিনটা নিতে হবে। ওকে,
বিশুদ্ধ অবস্থা বা হোমোজাইগাস অবস্থাটা নিতে হবে। বিশুদ্ধ বা হোমোজাইগাস অবস্থায় ক্রস ঘটাইতে হবে, হোমোজাইগাস, এই কথাটা মনে রাখো। ঠিক আছে, তাহলে বিশুদ্ধ অবস্থা বলতে কি? বিশুদ্ধ অবস্থা বলতে লম্বার ক্ষেত্রে ক্যাপিটাল টি এবং খাটোর ক্ষেত্রে আমরা নিব স্মল টি। খাটোর ক্ষেত্রে আমরা নিব স্মল টি, এটা হচ্ছে বিশুদ্ধ অবস্থা। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো, ক্যাপিটাল টি স্মল টি এই কথাটার অর্থ কিন্তু খাটো, তাই না? এই সরি 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 ভুল বলছি। আচ্ছা, ক্যাপিটাল টি এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে লম্বা হওয়া। আবার ক্যাপিটাল টি স্মল টি এই কথাটার অর্থ কি? এটার অর্থ লম্বা হওয়া। কিন্তু আমরা নিব কোনটা? আমরা অবশ্যই নেব বিশুদ্ধ অবস্থা, হ্যাঁ, বা হোমোজাইগাস অবস্থা। তাহলে এইবার আসো জিনোটাইপের পরে এবার আমাদের নিতে হবে গ্যামিট। এবার আমাদের নিতে হবে গ্যামিট। তাহলে গ্যামিটের জন্য আমরা এটা দুইটা অংশে ভাগ করে দিব, একটা হচ্ছে ক্যাপিটাল টি এবং স্মল টি। দেখো দুইটা গ্যামিট তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এবার আমাদের একটা সংখ্যা মনে রাখতে হবে। মনে রাখো 13, 14, 23, 24, এই সংখ্যাটা একটু মনে রাখো। ঠিক আছে, তাহলে 13, 14, 23, 24 দ্বারা আমি বুঝাচ্ছি 13, 14, 23, 24 দ্বারা আমি বুঝাচ্ছি এটাকে আমি যদি 1 নাম্বার ধরি, এটা হবে 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। ওকে, তাহলে এই যে 1 এর সাথে সম্পর্ক হচ্ছে 3 এর, 13, 1 এর সাথে 4 তার মানে কি 14, 2 এর সাথে 3 তার মানে কি 23, 2 এর সাথে 4 মানে 24। ওকে, তাহলে এখানে কি হচ্ছে বলতো, 1 এ কি আছে? ক্যাপিটাল টি, 3 এ কি আছে? স্মল টি আছে, তাই না? ওকে, ক্যাপিটাল টি স্মল টি। আবার দেখো 1 এ আছে ক্যাপিটাল টি, 4 এ আছে স্মল টি, তাহলে ক্যাপিটাল টি স্মল টি। ওকে, আবার দেখো 2 এ কি আছে? ক্যাপিটাল টি, 3 এ আছে স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। এখানেও আছে ক্যাপিটাল টি স্মল টি। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে যে বাচ্চা কাচ্চাগুলো উৎপন্ন হইলো, অর্থাৎ ফ্যামিলি সৃষ্টি হলো F1, এটাকে আমরা বলতেছি F1 বংশধর। ঠিক আছে, এখানে যে ফ্যামিলিটা সৃষ্টি হইলো, সবগুলো উদ্ভিদ দেখো কি হইছে? ক্যাপিটাল টি স্মল টি, তাই না? সবগুলো উদ্ভিদ কি হইছে? ক্যাপিটাল টি স্মল টি হইছে। তাহলে ক্যাপিটাল টি স্মল টি মানে কি? ক্যাপিটাল টি স্মল টি মানে এটা লম্বা হওয়ার জিন। তাহলে প্রথম বংশধর অর্থাৎ F1 এ যে জীবগুলা তৈরি হয়েছে সবগুলা জীব কি হবে? সবগুলা জীব হবে লম্বা, সবগুলা জীব হবে লম্বা। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে আমরা যখন ক্রস ঘটাবো, আমাদের ক্রসটা অবশ্যই পরপর 2 বার ঘটাইতে হবে। ওকে, তাহলে দেখো আমরা P1 বংশ ধরে ক্রস ঘটাইছি একবার, এইবার আমরা P2 বংশ ধরে এই যে F1 বংশ ধরে যেই যৌনক্রমগুলা পাইছি বা যৌনগুলা পাইছি, সেগুলা সেগুলা থেকে আমরা এবার P2 বংশ ধরে ক্রস ঘটাবো। তাহলে P2 বংশ ধরে ক্রস ঘটানোর জন্য আমাদের আবারও পিতামাতা নিতে হবে। ওকে, আবারও ফিনোটাইপ নিতে হবে, ফিনোটাইপ। তাহলে ফিনোটাইপ এবার কি হবে বলতো, আমরা F1 থেকে ফিনোটাইপ গুলা নিব। তাহলে ফিনোটাইপটা কি পাইছি? আমরা সবগুলো উদ্ভিদ কি পাইছি? লম্বা পাইছি, এবং এটা শুধু লম্বা না, যেহেতু আমরা ক্রস ঘটায় ফেলছি, এটা সংকর লম্বা, এই কথাটা মনে রাখো, এটা সংকর লম্বা। ওকে, তাহলে ফিনোটাইপটা হচ্ছে সংকর লম্বা ক্রস সংকর লম্বা। ওকে, এরপরে আসো জিনোটাইপ। জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি। ওকে, এবং এই জিনোটাইপটা এটা গ্যামিটে ভাগ হবে, এটা গ্যামিটে ভাগ হবে। হ্যাঁ, চেকার বোর্ড দেখালে হবে ভাইয়া, এটার পরিবর্তে হ্যাঁ চেকার বোর্ড তো আঁকাবো। চেকার বোর্ড তো এইটাতে না, প্রথমটাতে করলে ভালো, ঠিক আছে, কিন্তু প্রথমটাতে প্রয়োজন নাই তো, চেকার বোর্ডে অযথা সময় নষ্ট করবা কেন? চেকার বোর্ড এই যে দ্বিতীয় বংশ ধরে যখন ক্রস ঘটাবা তখন চেকার বোর্ডটা দেখাবা। ওকে, তাহলে এই যে এখানে এবার গ্যামিট তৈরি হবে ক্যাপিটাল টি স্মল টি, দেখো দুইটা ভাগে ভাগ হয়ে গেল গ্যামিট, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি।
হ্যাঁ, এখানে চেকার বোর্ড দেখাইলেও হবে, না দেখাইলেও হবে। ওখানেও তুমি যদি চেকার বোর্ড দেখাইতে চাও ওকে, না দেখাইলেও হবে। ঠিক আছে, তো আমি চেকার বোর্ড না দেখাই। চেকার বোর্ড দেখাইলে এটা একটু ঝামেলার সৃষ্টি হয়। ওকে, আমাদের অবশ্যই যখন মেন্ডেলের দ্বিতীয় সূত্র আমরা দেখব তখন অবশ্যই চেকার বোর্ডটা আমাদের আঁকাইতেই হবে। কিন্তু এইখানে আমরা যদি চেকার বোর্ড নাও আঁকাই আমাদের কোনো সমস্যা নাই। ওকে, তো আমার মনে হয় যে না আঁকাইলেই ভালো। ঠিক আছে, তো আবারও তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো 13, 14, 23, 24। ওকে, তাহলে এই যে একের সাথে 3, 14, 23, 24। ওকে, তাহলে ক্যাপিটাল টি এটা একটা গেল 14, তাহলে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি, স্মল টি। ওকে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের F2 বা দ্বিতীয় বংশধরের উদ্ভিদগুলা। তো উদ্ভিদগুলার দিকে একটু খেয়াল করে দেখো ভাইয়া এবং আপুরা। এখানে দেখো ক্যাপিটাল টি, তার মানে কি এটা লম্বা হবে এই উদ্ভিদটা বা এই মটরশুঁটি গাছটা কেমন হবে, লম্বা হবে নিশ্চয়ই। ক্যাপিটাল টি স্মল টি এটাও কি লম্বা, ক্যাপিটাল টি স্মল টি এটাও লম্বা হওয়ার জিনোটাইপ, তাই না? তার মানে কি প্রথম তিনটা উদ্ভিদ হবে লম্বা। কিন্তু এই 4 নাম্বার উদ্ভিদটা একটু খেয়াল করে দেখো, স্মল টি তার মানে কি এই জীবটা কি হবে, নিশ্চয়ই খাটো হবে, তাই না? তাহলে তোমাদেরকে যদি একটা প্রশ্ন করি যে ফিনোটাইপিক অনুপাত মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত কত? দেখো, ফিনোটাইপিক মানে কি? ফিনোটাইপ মানে হচ্ছে জীবের অবস্থা, জীবটা কেমন, লম্বা নাকি খাটো? অবশ্যই লম্বা। সরি, ফিনোটাইপ মানে কি? জীবের অবস্থা, তাই না? তাহলে ফিনোটাইপিক অনুপাত মানে কি? যে লম্বা কয়টা উদ্ভিদ হয়েছে এবং খাটো কয়টা উদ্ভিদ হয়েছে। ঠিক আছে, এই দুটার অনুপাত। তাহলে লম্বা হয়েছে 3টা এবং খাটো হয়েছে একটা। ঠিক আছে, তাহলে ফিনোটাইপিক অনুপাত কত হয়েছে? ফিনোটাইপিক অনুপাত 3:1। ওকে, আরো একটা অনুপাত আছে জিনোটাইপিক অনুপাত, সেখানে আমি যাচ্ছি না আপাতত। জাস্ট মনে রাখো মেন্ডেলের, তাহলে এই কথাটা একদম খুব ভালো করে মনে রাখো, পরীক্ষা আসতে পারে যে মেন্ডেলের প্রথম সূত্রে ফিনোটাইপিক অনুপাতটা কত। মনে রাখো 3:1। ঠিক আছে, মেন্ডেলের প্রথম সূত্রে ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 3:1। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার আসো আমরা একটু এবার আমরা একটু এই সংজ্ঞার দিকে একটু নজর দিই। দেখো কি বলছে, সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলো। দেখো, এটা কিন্তু সংকর জীব না, এটা কি বিশুদ্ধ জীব, এটা কি বিশুদ্ধ জীব, তাই না? সংকর জীব কোনটা? এই যে এখানে নতুন করে সংকর জীব তৈরি হয়েছে। তাহলে সংকর জীবের ক্রস কোনটা? এই যে এখানে আমি সংকর জীবের ক্রস ঘটাইছি। তাহলে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলো। এখন বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর বলতে কি বোঝাচ্ছে এখানে? দেখো, সংকর জীব মানে কি? এখানে কি কি আছে? একটা হচ্ছে ক্যাপিটাল টি আছে এবং একটি স্মল টি আছে। এখানে একটা ক্যাপিটাল টি আছে, একটা স্মল টি আছে, তাই না? তাহলে এই যে ক্যাপিটাল টি আর স্মল টি, এই দুটা কি বিপরীত বৈশিষ্ট্য না? একটা ক্যাপিটাল টি এটা বলে লম্বা হবে, স্মল টি মানে কি খাটো হবে। তাহলে কি দুইটা বিপরীত বৈশিষ্ট্য? নিশ্চয়ই, তাই না? তাহলে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে, দেখো তো ক্যাপিটাল টি আর স্মল টি এরা কি মিশ্রিত হচ্ছে বা পরিবর্তন হয়ে যাচ্ছে? পরিবর্তন হচ্ছে না, পরিবর্তিত না হয়ে পাশাপাশি এরা অবস্থান করতেছে, দেখো পাশাপাশি বসে আছে। ওকে, আচ্ছা, মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করে। এবং গ্যামিট সৃষ্টির সময় দেখো তো গ্যামিট কোথায় সৃষ্টি হচ্ছে? এই যে গ্যামিট সৃষ্টি হয়েছে, গ্যামিট সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করে। দেখো, গ্যামিট সৃষ্টির সময় এখানে কি ছিল? একসাথে অবস্থান করতেছিল, ক্যাপিটাল টি স্মল টি দুইটা কি একসাথে অবস্থান করতেছিল। কিন্তু যখন গ্যামিট সৃষ্টি হয়েছে দুইটা কি পৃথকভাবে আলাদা হয়ে গেছে না? একটা ক্যাপিটাল টি হয়েছে আর একটা কি স্মল টি হয়েছে, আলাদাভাবে পৃথক হয়ে গেছে। হ্যাঁ, গ্যামিট সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করে। বুঝছো? এটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র। যদি কোনো সমস্যা থাকে, হ্যাঁ এই যে বুস্টার সব জানো, জিনোটাইপিক অনুপাত হচ্ছে 1:2:1। গুড। হ্যাঁ, তাহলে বুঝতে পারলে আমাকে জানাও, আর যদি সমস্যা থাকে, কোথায় সমস্যা আছে আমাকে এটাও বলো। এবং এর সাথে আমি আর দু একটা কথা অ্যাড করে দিই। মেন্ডেলের প্রথম সূত্র, এটার কিছু অপর নাম আছে। যেমন মেন্ডেলের প্রথম সূত্রকে বলা হয়
মেন্ডেলের প্রথম সূত্রকে বলা হয় জনন কোষ বিশুদ্ধতার সূত্র, বিশুদ্ধতার সূত্র বা এক সংকর ক্রস, এক সংকর ক্রস বা মনো হাইব্রিড ক্রস, মনো হাইব্রিড ক্রস। ওকে, তাহলে এগুলো হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের অপর নাম আমরা বলতে পারি। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছো? ঠিক আছে বুসরা, গুড। হ্যাঁ, তুমি সবকিছু জানো, ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা যে বিষয়টা পড়বো, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমগুলো আমরা পড়বো। দেখো, মেন্ডেলের প্রথম সূত্রে ফিনোটাইপিক অনুপাত আমরা কত দেখছি? 3:1। কিন্তু মাঝে মাঝে এই 3:1টা মেনটেন হয় না, বা 3:1 থাকে না মাঝে মাঝে। যখনই এই 3:1টা থাকে না, তখন সেটাকে আমরা বলতে পারি ব্যতিক্রম। ওকে, তো প্রথম যে ব্যতিক্রমটা, 3টা মোট ব্যতিক্রম আছে, এর মধ্যে প্রথম যে ব্যতিক্রমটা সেটাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। ওকে, তো অসম্পূর্ণ প্রকটতা এটা দেখা যায় সন্ধ্যা মালতী নামক একটা ফুলে। ওকে, এই নামটা একটু মনে রাখো, সন্ধ্যা মালতী। আমরা খুব দ্রুত আগাবো। হ্যাঁ, অলরেডি 50 মিনিট হয়ে গেছে, কিন্তু আমরা খুব বেশি পড়তে পারি নাই। হ্যাঁ, সন্ধ্যা মালতী নামক একটা ফুলের, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে মিরাবিলিস জালাপা, মিরাবিলিস জালাপা। ওকে, তো সন্ধ্যা মালতী যে ফুলটা আছে, সেই ফুলটা 2টা কালার হতে পারে, একটা হচ্ছে সাদা হতে পারে, ঠিক আছে, এবং আরেকটা হতে পারে লাল। ঠিক আছে, একটা 2 ধরনের ফুল আছে, একটা লাল ফুল বলা হয়, আরেকটার কালার হচ্ছে সাদা। ঠিক আছে, তাহলে এই লাল ফুল এবং সাদা ফুলের মধ্যে যদি আমরা একটু ক্রস ঘটাই, তাহলে কি হয় দেখো, আমরা আবারও P1 নিব। P1 মানে কি? এই যে পিতা ক্রস মাতা। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে ছোট্ট একটা জিনিস বলে দিই, 1 মিনিট তোমাদের একটু সময় নিই। দেখো, এই চিহ্নটাকে বলা হয় পুরুষের চিহ্ন। তোমরা কি জানো যে এটাকে কেন পুরুষের চিহ্ন বলা হয়? এবং এই চিহ্নটাকে বলা হয় স্ত্রীর চিহ্ন। তোমরা কি জানো এটা কেন স্ত্রীর চিহ্ন? ঠিক আছে, আচ্ছা জানার প্রয়োজন নয়, আমি তোমাদের বলে দিই। দেখো, এখানে পুরুষের চিহ্নে যে গোল্লাটা দেখতে পাচ্ছ না, এই পুরুষের চিহ্নে যে গোল অংশটা দেখতে পাচ্ছ, মনে রাখো এটা হচ্ছে একটা ঢাল। আগেকার পুরুষরা কি করতো, এই যে একটা হাতে একটা ঢাল নিত, এবং এই যে তীরের মতো যে অংশটা, এটা হচ্ছে একটা বর্ষা। তাহলে আগেকার পুরুষরা এই ঢাল এবং বর্ষার মাধ্যমে আগে কি করতো, যুদ্ধ করতো, শিকার করতো, তাই না? এই কারণে এটা হচ্ছে পুরুষের চিহ্ন। এবং স্ত্রীদের চিহ্ন এটা কেন, বা মেয়েদের চিহ্ন কেন? কারণ এই যে গোলাকার যে অংশটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে একটা আয়না, এবং নিচে এই যে এই অংশটা হচ্ছে আয়নার হ্যান্ডেল। ঠিক আছে, তো মেয়েরা কি করে, একটা আয়না নিয়ে সবসময় কি সাজুগুজু করে না? ঠিক আছে, এই কারণে এটা হচ্ছে স্ত্রীদের জন্য। বুঝছো বিষয়টা? ওকে, আসো তাহলে P1। এবার আমরা কি নিব? ফিনোটাইপ। ফিনোটাইপ ফিনোটাইপ আমরা কার কার মধ্যে ক্রস ঘটাবো? একটা লাল ফুল, লাল ক্রস সাদা, এই দুটো ফুলের মধ্যে ক্রস ঘটাবো। ওকে, এরপরে আসো জিনোটাইপ। জিনোটাইপ জিনোটাইপ কি হবে? লাল ফুল কি? ক্যাপিটাল আর। তাহলে আমরা সাদার ক্ষেত্রে কি নিব? ডাব্লু নিব? আমরা ডাব্লু নিব না। কেন নিব না? কারণ আমি বলছি যে প্রকট বৈশিষ্ট্য যে অক্ষরে নিব, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটাও আমরা কি তার স্মল লেটারে নিব। ওকে, তাহলে এটা যেহেতু ক্যাপিটাল আর নিছি, আমরা এটা কি নিব? স্মল আর এ নিব। ঠিক আছে, স্মল আর। ওকে, তাহলে জিনোটাইপের পরে এবার হচ্ছে গ্যামিট। এবার গ্যামিটে কি হবে? 2টা ভাগ হয়ে যাবে, ক্যাপিটাল আর 2টা ভাগ হয়ে গেছে, এবং স্মল আর 2টা ভাগ হয়ে গেল। তারপরে কি আবারও সেই সূত্র, 13, 14, 23, 24। ওকে, তাহলে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর। তো এইবার একটু বোঝার বিষয় আছে।
হ্যাঁ, তোমাদের যদি প্রশ্ন করি অনেকে অ্যান্সার দিবা যে এইখানে প্রথম বংশধরে অর্থাৎ F1 এ যে জীবগুলা তৈরি হয়েছে সবগুলার কালার হবে লাল, এটা অনেকে অ্যান্সার দিবা। কিন্তু দেখো এটা হচ্ছে একটা ব্যতিক্রম, এটা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম এবং নামটা কি? অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ মানে কি? কোনোটাই সম্পূর্ণ না, তাই না? তাহলে এখানে লাল এবং সাদা কোন বৈশিষ্ট্যটাই সম্পূর্ণ প্রকট না, দুইটাই অসম্পূর্ণ প্রকট। ঠিক আছে, তাহলে এখানে প্রথম বংশধরে যে উদ্ভিদগুলা তৈরি হয়েছে, হ্যাঁ, লাল এবং সাদা, এখানে দেখো ক্যাপিটাল আরও আছে, স্মল আরও আছে, তাই না? তার মানে কি লাল হওয়ার জিনও আছে, সাদা হওয়ার জিনও আছে। তাহলে লাল সাদা কোনো বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে না, যেহেতু এটা অসম্পূর্ণভাবে দুইটাই প্রকাশ পাবে। এই কারণে লাল এবং সাদা মিলে যে ফুলটা তৈরি হবে সেটা হচ্ছে গোলাপি। ঠিক আছে, তাহলে এখানে যে ফুলটা তৈরি হবে প্রথম বংশধরে সেই ফুলটাকে বলা হয় গোলাপি ফুল। ক্লিয়ার? হ্যাঁ, এই যে অন্য রং দিবে, গুড। আচ্ছা, এবং এটাকে নিয়ে আমরা এবার পি2 জেনারেশনে ক্রস ঘটাবো। তাহলে কি আবারও আমরা এটা নিব ক্রস এটা, তাহলে তারপরে কি নিব আমি সংক্ষেপে লিখে দিই, ফিনোটাইপ নিব। ফিনোটাইপ কি হবে বলতো? এই যে গোলাপি ফুল, হ্যাঁ, এখানে কি নিব? গোলাপি, গোলাপি ক্রস গোলাপি, গোলাপি নিব, তাই না? আচ্ছা, এরপরে কি নিব? জিনোটাইপ, জিনোটাইপ। তাহলে জিনোটাইপটা কি হবে বলতো? গোলাপি ফুলের জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর ক্রস ক্যাপিটাল আর স্মল আর। ওকে, এবং এরপরে গামিটা ভাগ করে দিব ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, তারপরে 13, 14, 23, 24। ওকে, তাহলে আমরা যেটা পাবো ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল আর স্মল আর স্মল আর স্মল আর। ওকে, এইবার একটু খেয়াল করো, এবার একটু বোঝার বিষয় আছে। দেখো ক্যাপিটাল আর এটা কিসের জিনোটাইপ ভাইয়া বলতো? অবশ্যই লাল ফুলের। তাহলে এই ফুলটা কেমন হবে? লাল হবে। স্মল আর এই দুটা একটু খেয়াল করে দেখো, এটা কিসের জিনোটাইপ? অবশ্যই গোলাপি ফুলের। এটা কিসের জিনোটাইপ? গোলাপি। তাহলে ফুলটা কেমন হবে? নিশ্চয় গোলাপি হবে। এবং স্মল আর এই ফুলটা কিসের জিনোটাইপ? এটা সাদা। তাহলে এই ফুলটা কেমন হবে? সাদা হবে। ওকে, তাহলে আমি যদি বলি ফিনোটাইপিক অনুপাত, ফিনোটাইপিক অনুপাত অনুপাত এটা কি হবে বলতো ভাইয়ারা? এটা অবশ্যই আমি যদি বলি লাল ইস্টু গোলাপি, গোলাপি ইস্টু সাদা, তাহলে কি হচ্ছে? লাল একটা ফুল আছে, গোলাপি দুইটা ফুল আছে এবং সাদা একটা ফুল আছে। তাহলে 1:2:1, তাই না? তাহলে এ হচ্ছে ফিনোটাইপিক অনুপাত। তাহলে এটা কি 3:1 হয়েছে? হয় নাই কিন্তু। তার মানে কি এটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। ওকে, যদি সমস্যা থাকে আমাকে প্রশ্ন করো, আমি পরের অংশে যাই। ওকে, আমি পরের যে ব্যতিক্রমটা সেটা আমি অলরেডি করে রাখছি বা বই থেকে ছবি তুলে রাখছি যাতে সময় কম লাগে। এখন আশা করি এমনিতেই বুঝতে পারবা। তো পরের যে ব্যতিক্রমটা সেটাকে বলা হয় সমপ্রকটতা। তার মানে কি দুইটাই সমানভাবে প্রকাশ পাবে, দুইটাই সমানভাবে প্রকাশ পাবে। ওকে, তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, এখানে আমরা যেই ক্রস ঘটাবো সেটা হচ্ছে একটা মোরগ মুরগির মধ্যে, মনে রাখো সেটা হচ্ছে আন্দালুসিয়ান মোরগ মুরগির মধ্যে ক্রস ঘটাবো। মোরগ মুরগি, আন্দালুসিয়ান মোরগ মুরগির মধ্যে আমরা ক্রস ঘটাবো। ঠিক আছে, তো আন্দালুসিয়ান মোরগ মুরগি এটা মনে রাখো দুইটা কালারের মোরগ মুরগি হয়, একটা হয় সাদা কালারের মোরগ আছে, সাদা কালারের মোরগ হয়, এবং কালো কালারের মুরগি হয়, কালো কালারের মুরগি হয়। তাহলে সাদার জিনোটাইপ আমরা ধরতে পারি ডাব্লু, এবং কালোর জিনোটাইপ, হ্যাঁ, অনেকে স্মল ডাব্লু ধরবা, তো এটা ধরলেও হবে, সমস্যা নাই। কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে কালোর জিনোটাইপ বিবি দেওয়া আছে। এটার কারণ হচ্ছে দেখো, এখানে কোনোটাই কিন্তু আলাদাভাবে একটা প্রচ্ছন্ন একটা প্রকট না, দুইটাই কিন্তু সমানভাবে প্রকট, তাই না? এটা বোঝানোর জন্য এটাকে ডাব্লু ধরছে, এটাকে বি ধরছে, যেহেতু দুইটাই সমানভাবে প্রকট, কোনোটাই প্রচ্ছন্ন না এখানে। ওকে,
তো এখানে যে স্মল ডাব্লু ধরলে হবে না, বিষয়টা এমন না। ওকে, তাহলে কালো বর্ণের জন্য কি না হয়েছে, এই যে ক্যাপিটাল পি ক্যাপিটাল বি। সাদা বর্ণের জন্য কি ডাব্লু ডাব্লু, তাহলে এখান থেকে গ্যামিট তৈরি হয়েছে কি বি, এখান থেকে ডাব্লু। তাহলে এখানে যে প্রথম বংশ ধরে F1 বংশ ধরে যে বি ডাব্লুটা তৈরি হয়েছে, সেটা কি হবে বলতো? হ্যাঁ, আগের বার আমরা কি দেখছিলাম, যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়, কিন্তু এবার যেটা হবে, যেহেতু বি মানে কি মুরগিটা কালো হবে, ডাব্লু মানে কি সাদা হবে, ঠিক আছে, এবং এটা যেহেতু দুইটাই সমানভাবে প্রকাশ পায়, তার মানে কি এখানে এই মুরগিটা কালোও হবে সাদাও হবে, ঠিক আছে। তাহলে এই এখানে সবগুলা মুরগি কি হবে, কালোর মাঝে সাদা চেক যুক্ত হবে, ঠিক আছে। এখানে যে মুরগিটা হবে সেটা কি কালোর মধ্যে সাদা চেক যুক্ত। ওকে, তোমরা অনেক সময় চেক চেক শার্ট পরো না, কালো সাদা চেক চেক শার্ট, ঠিক আছে, সেই শার্টটাকে তোমরা নাম দিতে পারো, বা সেই ড্রেসটাকে তোমরা বলতে পারো আন্দালুসিয়ান ড্রেস, ঠিক আছে। যেমন আমার এখানে আমি যে গেঞ্জিটা পরে আছি, দেখো একটা অংশ সাদা আছে আবার কালো কিন্তু আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি আন্দালুসিয়ান গেঞ্জি। অর্থাৎ এখানে যে মুরগিটা হবে, সে মুরগিটা কালো থাকবে সাদাও থাকবে, কালোর মধ্যে সাদা চেক যুক্ত। ওকে, আচ্ছা, এবং এদের মধ্যে আবার যখন ক্রস ঘটাবো, তখন একটা মুরগি হবে টোটালি কালো, একটা মুরগি হবে, দুইটা মুরগি হবে কালোর মধ্যে সাদা চেক যুক্ত, এবং একটা মুরগি হবে টোটালি সাদা। তাহলে ফিনোটাইপিক অনুপাত কি হবে, 1:2:1। ওকে, আচ্ছা, হ্যাঁ এমন মুরগি দেখছো? আচ্ছা, তোমরা হচ্ছে ওই যে অস্ট্রেলিয়ান গরু আছে না, কালো সাদা অস্ট্রেলিয়ান যে গরুগুলো আছে, সেগুলো দেখতে পারো, ঠিক আছে। তো এই মুরগিগুলোও ঠিক তেমনই। ওকে, এবার আসো লিথাল জিন, এটা পরীক্ষায় আসে। লিথাল জিন, এটা মনে রাখো, এটা এক ধরনের মিউট্যান্ট জিন, এটা এক ধরনের মিউট্যান্ট জিন, এবং এই জিনটার কারণে মনে রাখো কোন একটা জীব মারা যায়, ঠিক আছে। এই কারণে যেহেতু মারা যায়, এই কারণে এই জিনটাকে বলা হয় মারণ জিন। ক্লিয়ার বিষয়টা? ওকে, এবং আরেকটা কথা মনে রাখো, এইখানে যে জীবটা মারা যায় সেটা মনে রাখো হোমোজাইগাস অবস্থায় মারা যায়। কোন জীব যদি হোমোজাইগাস অবস্থায় থাকে, হোমোজাইগাস অবস্থায় অবস্থায় মারা যায়, হোমোজাইগাস অবস্থায় মারা যায়, ঠিক আছে। তাহলে হোমোজাইগাস মানে কি, একই রকমের অবস্থা, তাই না? তাহলে এখানে আমরা যাদের মধ্যে ক্রস ঘটাবো, হলুদ ইঁদুরের মধ্যে ক্রস ঘটাবো, তাহলে পুরুষ হলুদ ইঁদুর এবং স্ত্রী হলুদ ইঁদুর, ঠিক আছে। তাহলে দুইটার জিনোটাইপ একটু খেয়াল করে দেখো ভাইয়া, এখানে একটু স্পেশাল, এখানে একটু স্পেশাল জিনোটাইপ, একটু খেয়াল করে দেখো। এখানে আমরা প্রতিবার কি বলছি, বিশুদ্ধ অবস্থাটা নিতে হবে, কিন্তু এখানে বিশুদ্ধ অবস্থা কিন্তু নাই। এখানে কি নিছে, একটা ক্যাপিটাল ওয়াই নিছে, একটা স্মল ওয়াই। এখানেও দেখো একটা ক্যাপিটাল ওয়াই নিছে, একটা স্মল ওয়াই নিছে, তাই না? কিন্তু আমরা প্রতিবার কি করছি, দুইটাই ক্যাপিটাল ওয়াই, দুইটাই স্মল ওয়াই এভাবে নিছি, তাই কি না? ঠিক আছে। তো তো আমি এখানে কি বলছি দেখো তো, এই হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটে, এবং শুধু হোমোজাইগাস না, এখানে আমরা বলতে পারি প্রকট হোমোজাইগাস, প্রকট হোমোজাইগাস। তাহলে ক্যাপিটাল ওয়াই এটা তো প্রকট হোমোজাইগাস অবস্থা, তাই না? তাহলে এই জীবটা তো মারা যাবে, এই জীবটা তো মারা যাবে, এই জীবের তো কোনো অস্তিত্বই নাই, ঠিক আছে। তাহলে জীবের অস্তিত্ব কিভাবে আছে, কোন জীবের অস্তিত্ব আছে, যদি ক্যাপিটাল ওয়াই একটা স্মল ওয়াই হয়, অর্থাৎ হেটারোজাইগাস অবস্থা হয়, তাহলে সেই জীবটার অস্তিত্ব আছে, ঠিক আছে। এই কারণে এখানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই নেওয়া হয়েছে। ওকে, এবং চেকার বোর্ডের মাধ্যমে এখানে যখন ক্রস ঘটানো হয়েছে, দেখো এখানে চারটা ইঁদুর পাওয়া গেছে, চারটা ইঁদুরের মধ্যে এই যে একটা হলুদ, এই যে হলুদ, কেন হলুদ হয়েছে, এখানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আছে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এবং আরেকটা হয়েছে দেখো, যখন শুধু স্মল ওয়াই হয়েছে, সেটা একটু মেটে কালার হয়েছে, এখানে 11টি মান হচ্ছে মেটে কালার, হ্যাঁ, এটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, এটার কালারটা কেমন, মেটে কালার বা মাটির মতো কালার। ওকে, এবং এখানে যে হোমোজাইগাস অবস্থায় যে জীবটা আছে, সেই জীবটা কি হয়েছে, সেই জীবটা মারা যায়। তাহলে দেখো এখানে 1/3 জীব মারা যায়, ঠিক আছে,
লিথাল জিনের কারণে কি হচ্ছে, 1/3 জীব মারা যায়। ওকে, তাহলে এখানে প্রকট অবস্থায় যে জিনটা আছে, প্রকট হোমোজাইগাস অবস্থায় সেই জীবটাই কিন্তু মারা গেছে। তাহলে ফিনোটাইপিক অনুপাতটা কি হচ্ছে, ফিনোটাইপিক অনুপাতটা একটু খেয়াল করো, এই জীবটা যেহেতু মারা যাচ্ছে তাহলে বাকি থাকে কি, এই যে হলুদ ইঁদুর 2টা আছে এবং অ্যাগাউটি আছে একটা, তাহলে ফিনোটাইপিক অনুপাত লিথাল জিনের ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 2:1। ওকে, হ্যাঁ নয়ন শাহ। নয়ন শাহ বলছো যে স্যার আমি শ্যামলা বর্ণ, আমার ওয়াইফ যদি ধবধবে সাদা হয় তাহলে আমার সন্তানগুলো কেমন হবে? তোমার সন্তানগুলো সাদাই হবে নয়ন, চিন্তা নিও না, আর তুমি নিজেও তো ফর্সা। আচ্ছা, ওকে, এরপর আসো তাহলে আমাদের মেন্ডেলের প্রথম সূত্রটা শেষ, এবার আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্র পড়ব। মেন্ডেলের দ্বিতীয় সূত্র, মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা কি বলছে দেখো, 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে সংকর পুরুষে, এখানে সংকর পুরুষ বলতে প্রথম বংশধরটা বোঝানো হচ্ছে। সংকর পুরুষ মানে কি, F1 যে বংশধরটা, এই বংশধরে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে, কিন্তু জনন কোষ উৎপাদনকালে বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করবে। ওকে, তো আমি একটা ক্রস ঘটায় দেখাই দিই এখানে কি বলছে আসলে। এখানে আমি একটা ডাইরেক্ট ক্রস ঘটাই, তাহলে বুঝতে পারবা। ওকে, তাহলে আমি যেই ইয়ের মধ্যে ক্রস ঘটাবো, তাহলে আমি অবশ্যই P1 নিলাম, একটা প্যারেন্টস 1 ক্রস মাতা। এরপরে আমি নিব ফিনোটাইপ। ফিনোটাইপ আমি ক্রস ঘটাতে চাই সাদা ফুলযুক্ত, সরি সাদা ফুল না, এক্ষেত্রে আমি নিব আমাদের, আচ্ছা আমি তার আগে বলে দিই মেন্ডেলের দ্বিতীয় সূত্র, এখানে অবশ্যই 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিতে হবে। এখানে 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিতে হবে। যারা এই অধ্যায়গুলো আগে পড়ে ফেলছো বা এইচএসসি 24 যারা আছো এই কথাটা জানোই, ঠিক আছে, এই কারণে আমি অত ডিপে যাচ্ছি না কিন্তু। হ্যাঁ, এই অধ্যায়গুলো আমি কিন্তু খুব আগে তাড়াতাড়ি আগাচ্ছি, ঠিক আছে, এই কারণে অনেক কিছু বোঝানো সম্ভব হচ্ছে না তোমাদের। তো এখানে 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিতে হবে। তাহলে ফিনোটাইপটা আমি নিব গোল হলুদ একটা মটরশুঁটি, যেটা গোল হলুদ, ঠিক আছে, দেখো দুই দুই জোড়া আমি বিপরীত বৈশিষ্ট্য নিচ্ছি, একটা গোল, মটরশুঁটিটা দেখতে কেমন, গোল আবার হলুদ, ক্রস ঘটাবো আমি কুঞ্চিত সবুজের সাথে, কুঞ্চিত সবুজ, এটার সাথে আমি ক্রস ঘটাতে চাই। ওকে, তাহলে এবার আমি কি নিব, এবার নিতে হবে জিনোটাইপ, এবার নিতে হবে জিনোটাইপ। তাহলে গোলের জন্য, গোল মানে কি বলো তো ভাইয়ারা, গোল মানে হচ্ছে রাউন্ড, তাহলে গোলের জন্য যে জিনোটাইপটা হবে সেটা কি ক্যাপিটাল আর, তাই না? এবং হলুদের জন্য যে জিনোটাইপটা হবে, হলুদের জন্য যে জিনোটাইপটা হবে ক্যাপিটাল ওয়াই এন্ড ক্যাপিটাল ওয়াই। তাহলে গোলের জন্য ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই। ওকে, তাহলে এটা যদি প্রকট বৈশিষ্ট্য হয়, কুঞ্চিত সবুজ তাহলে নিশ্চয়ই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আমি কিভাবে প্রকাশ করব, এখানে প্রকট বৈশিষ্ট্য যেটা নিচ্ছি সেটারই স্মল লেটার দ্বারা প্রকাশ করব, তাই না? তাহলে এখানে আমরা নিচ্ছি কি ক্যাপিটাল আর, তার মানে কি এখানে হবে স্মল আর স্মল ওয়াই। তাহলে এই স্মল ওয়াই এই কথাটার অর্থ হচ্ছে কুঞ্চিত সবুজ। তাহলে এখান থেকে আমাদের যে গ্যামিটটা তৈরি হবে সেটা কি, এখানে দেখো আর আছে আর ওয়াই আছে, তার মানে কি ক্যাপিটাল ওয়াই তৈরি হবে, ঠিক আছে, এখানে শুধুমাত্র কি তৈরি হবে, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই। এবং এইখান থেকে আমরা কি পাবো, শুধুমাত্র স্মল ওয়াই। তাহলে এই দুটা মিশ্রিত হয়ে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই তৈরি হবে। ক্লিয়ার? তাহলে যে বৈশিষ্ট্যটা তৈরি হবে, দেখো এখানে ক্যাপিটাল আর আছে, তাহলে ক্যাপিটাল আর একটা থাকা মানে কি, প্রকট বৈশিষ্ট্য একটা থাকা মানে কি, সেই বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে। তাহলে ক্যাপিটাল আর মানে কি, সেই মটরশুঁটিটা অবশ্যই গোল হবে এবং
একটা ক্যাপিটাল ওয়াই আছে, ওয়াই থাকা মানে কি হলুদ হবে নিশ্চয়ই, তাহলে হলুদ। ঠিক আছে, তাহলে F1 বংশধরে যে জীবটা তৈরি হইলো সেটা কি হইলো বলো তো ভাইয়েরা? অবশ্যই গোল হলুদ হয়েছে, তাই না? তাহলে প্রথম অংশটা আমরা দেখি সূত্রে, দেখো কি বলছে, দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটাইছি আমরা। ক্রস ঘটালে যে সংকর জীবটা তৈরি হবে, তাহলে এখানে কি জীব তৈরি হলো? এটা যেহেতু ক্রস ঘটাইছি, এটা হচ্ছে সংকর জীব। সংকর পুরুষে বা F1 বংশধরে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে। দেখো প্রথম অংশটা আমাদের মিলে গেছে, আমরা দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটাইছি এবং আমাদের F1 জনুতে যে প্রকট বৈশিষ্ট্যটা সেটাই প্রকাশ পাইছে। প্রকট বৈশিষ্ট্য কি ছিল? আমরা কি ধরছি? আমরা গোল হলুদ ধরছি, তাই না? ওকে, আচ্ছা, তাহলে আমরা F1 কে কেন্দ্র করে এবার দ্বিতীয় বংশধরে ক্রস ঘটাবো। ঠিক আছে, তাহলে আমাদের কি নিতে হবে? আমাদের প্যারেন্টস 2 নিতে হবে, P2 নিতে হবে। তাহলে P2 আমরা নিলাম। আচ্ছা, ফিনোটাইপ কি হবে? ফিনোটাইপ হচ্ছে গোল হলুদ। জিনোটাইপ কি হবে? জিনোটাইপ কি হবে? ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্রস ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। ওকে, এবার কি হবে? গ্যামিট। গ্যামিট, ওকে। এবার গ্যামিট তৈরির সময় একটা কথা জাস্ট মাথায় রাখবা, একটা কথাই জাস্ট মাথায় রাখবা, ওই যে সূত্রটা 13, 14, 23, 24, এখানে যখন গ্যামিটটা তৈরি করবা জাস্ট এই সূত্রটা একটু মনে রাখবা, তাইলে দেখবা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে 13 মানে কি? যে 1 আর 3, তার মানে কি ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই। 14 1 আর 4 ক্যাপিটাল আর স্মল ওয়াই। 23 স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই। ওকে, তাহলে 13 14 23 24 ক্রস ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই। ঠিক আছে, তাহলে দেখো আমরা মোট কয়টা? চারটা 8টা গামিট পাইলাম। এইবার আমাদের আঁকাতে হবে চেকার বক্স। আচ্ছা সুমিত পাল, আমি তোমার সাথে পরে কথা বলতেছি, ঠিক আছে? যেটা যেটা বোঝো নাই আমি তোমাকে পরে বুঝাই দিই। ওকে, আমাদের একদমই সময় নাই, তো আমার হাতে আর 20 মিনিট সময় আছে, তো টপিক অনেকগুলো বাকি আছে। ঠিক আছে, আমি তোমাকে সবগুলা টপিক তুমি বুঝতে পারবা, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তুমি আমাকে বলবা, আমি তোমাকে সবগুলা টপিক বুঝাই দিব, যা যা বুঝো নাই। ওকে, আচ্ছা, এবার আমাদের চেকার বোর্ড আঁকাইতে হবে, এবং চেকার বোর্ড এখানে ধরবে না, আমি পরের পেজে চেকার বোর্ডটা আঁকাই। ওকে, তাহলে আমাদের চেকার বোর্ডে মোট ঘর হবে 16টা। ঠিক আছে, যারা যারা চেকার বোর্ড কখনো আঁকাও নাই তারা আমার সাথে আঁকাই ফেলো। চেকার বোর্ডে আমাদের মোট ঘর হবে 16টা। 2 3 4। ওকে, এক পাশে আমরা পিতার জিনোটাইপ গুলা নিব, সরি গ্যামিট গুলা নিব, এবং এক পাশে আমরা মাতার গ্যামিট গুলা নিব। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু কালারটা চেঞ্জ করি। দেখো আমরা জিনোটাইপ গুলা কি কি পাইছি? এই যে এই 4টা জিনোটাইপ পাইছি না পিতার, তাহলে এই 4টা জিনোটাইপ আমরা এই পাশে লিখবো, এই বরাবর লিখবো। তাহলে কি কি পাইছি? ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই। এবং মাতার জিনোটাইপ গুলো এ বরাবর লিখবো, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই। ওকে, আচ্ছা, তাহলে এই ঘরে কি কি আছে দেখো তো? এই ঘরে এখান থেকে এইটা আসবে, এবং এইখান থেকে কি আসবে? এইটা আসবে, তাই না? তাহলে এই ঘরে কি হবে? ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ক্যাপিটাল ওয়াই, তাই না? এই ঘরে তাহলে কি হচ্ছে? ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর
স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, স্মল ওয়াই, স্মল ওয়াই। ওকে, আচ্ছা এরপরে আসো ক্যাপিটাল আর, ক্যাপিটাল স্মল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। ওকে, এরপরে ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, স্মল ওয়াই, স্মল ওয়াই। আচ্ছা, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, এবং স্মল আর, স্মল ওয়াই, স্মল ওয়াই। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, এই যে বুঝরা সবকিছু জানো, আগে থেকে বলে দিছো 9:3:3:1। গুড। বুঝরা, তুমি কি এসএসসি 24 নাকি 25 বলো তো? আচ্ছা, তাহলে এবার আমরা ফিনোটাইপ গুলা লিখবো। দেখো, যদি ক্যাপিটাল আর একটা থাকে, ক্যাপিটাল আর যদি একটা থাকে বা দুইটা থাকে, তাহলে আমরা কি বুঝবো? গোল বুঝবো, ঠিক আছে? আর যদি ক্যাপিটাল ওয়াই একটা বা দুইটা থাকে, আমরা কি বুঝবো? হলুদ বুঝবো, তাই না? আর যদি দুইটাই স্মল আর থাকে তাহলে কি? কুঞ্চিত। আর যদি দুইটাই স্মল ওয়াই থাকে, সবুজ। তাহলে এখানে দেখো ক্যাপিটাল আর আছে, ক্যাপিটাল ওয়াই আছে, তার মানে কি? গোল হলুদ। এখানে দেখো ক্যাপিটাল আর আছে, ক্যাপিটাল ওয়াই আছে, তার মানে কি? এটাও গোহ, তাই না? এখানে ক্যাপিটাল আর আছে, ক্যাপিটাল ওয়াই আছে, গোল হলুদ, গোহ। ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, তার মানে কি? গোহ। ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, তার মানে কি? গোহ। এখানে দেখো ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, গোহ। ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, গোহ। ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, গোহ, তাই না? ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, তাহলে গোহ। ওকে, আচ্ছা এবার একটু খেয়াল করে দেখো ভাইয়েরা, এবার একটু খেয়াল করে দেখো, এখানে ক্যাপিটাল আর আছে, তার মানে কি? গো হবে। কিন্তু ক্যাপিটাল ওয়াই নাই, স্মল ওয়াই দুইটাই, তার মানে কি? সবুজ হবে, তাই না? তাহলে এটা হবে গো শো। এটা একটু খেয়াল করে দেখো, ক্যাপিটাল আর আছে, ক্যাপিটাল ওয়াই নাই, তার মানে কি? গো শো। এটা একটু খেয়াল করে দেখো, ক্যাপিটাল আর আছে, ওয়াই নাই, তার মানে কি? এটা হবে গো শো। ক্লিয়ার বিষয়টা? ওকে, আচ্ছা এবার একটু খেয়াল করে দেখো, এখানে ক্যাপিটাল আর নাই, তার মানে কি? কুঞ্চিত। ক্যাপিটাল ওয়াই আছে, স, কু স, কু স, কুঞ্চিত সবুজ। এবং এইটা লাস্ট ওয়ান, এইটা কি হবে? কুঞ্চিত সবুজ। সরি সরি, আমি কি ভুল লিখছি? আচ্ছা, ক্যাপিটাল ওয়াই তো আছে এটাতে, আচ্ছা আমি ভুল লিখে ফেলছি, সরি আমি ভুল লিখে ফেলছি। এটা তো মিশাবো কিভাবে? আচ্ছা, এটা হবে কুঞ্চিত, ক্যাপিটাল ওয়াই আছে, এখানে কি আছে? এখানে কি আছে? এখানে ক্যাপিটাল ওয়াই আছে, তার মানে কি? কুঞ্চিত হলুদ। এটাও কুঞ্চিত হলুদ, এবং এটাও কি হবে? এটাও কুঞ্চিত হলুদ, ঠিক আছে? এবং লাস্ট ওয়ান, এটা কি হবে? কুঞ্চিত। এখানে ক্যাপিটাল আর নাই, তার মানে কি? কুঞ্চিত। এবং ক্যাপিটাল ওয়াই নাই, তার মানে কি? কুঞ্চিত সবুজ। এটা ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে দেখো, আমরা ফিনোটাইপিক অনুপাত, আমি যদি বলি ফিনোটাইপিক টাইপিক অনুপাত, অনুপাত কি পাই? তাহলে গোল হলুদ, গোহ, ইস্টু কুহ, ইস্টু গোশো, ইস্টু কুশো। এটা কত হয় দেখো, গোহ আছে 9টা, ইস্টু কুহ আছে 3টা, ইস্টু গোশো আছে 3টা, এবং কুশো আছে 1টা। ওকে, হ্যাঁ ভাই, আমি এসএসসি 24 দোয়া কইরেন আমার জন্য। হ্যাঁ, তুমি অনেক ভালো করবা এসএসসি তে, তুমি সবকিছুই তো জানো। ঠিক আছে, এভাবে লেগে থাকো, ইনশাল্লাহ খুব ভালো কিছু হবে তোমার জন্য। ওকে।
ঠিক আছে। আচ্ছা, তো শোনো, আমি তোমাদেরকে একটা ট্রিক্স বলে দিই। স্যারদের এত সময় নাই যে এই পুরা ছকটা একদম খুঁটায় খুঁটায় দেখবে যে তোমার সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, স্যারদের এত সময় নাই। স্যাররা কি করবে জানো? স্যাররা এরকম একটা দাগ টানবে, দেখো। স্যাররা কি করবে? এই যে এই সোজা বরাবর একটা দাগ টানবে, এই সোজা বরাবর একটা দাগ টানবে, এবং এই সোজা বরাবর একটা দাগ টানবে। ঠিক আছে, দেখো তো এই 9টা ঘরে কি আছে? শুধুমাত্র গৌহ আছে, গোল হলুদ আছে। ঠিক আছে, যদি এই 9টা ঘরে 9টা গৌহ থাকে, গোল হলুদ থাকে, তাহলে কি স্যাররা অটোমেটিক বুঝে নিবে যে তোমার ঠিক আছে, বাকিগুলোও ঠিক আছে। আর যদি এখানে ভুল করে ফেলো, তাহলে কিন্তু স্যাররা তোমাকে কাটা দিবে। ওকে, তো এইটা ঠিক আছে কিনা এতটুকু তোমরা জাস্ট চেক করবা। ঠিক আছে, পরীক্ষার সময় এত সময় থাকে না যে সবকিছু আবার 2বার করে ডিভিশন দেওয়ার, অনেক সময় সময় হয় না। ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমরা এভাবে একটা দাগ টেনে বা মনে মনে একটা দাগ টেনে তোমরা এটা ঠিক করে নিতে পারো। ওকে, আসো আমরা পরের অংশে যাই। সমস্যা থাকলে তোমরা বলো আমাকে, আমি ঠিক করে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, এরপর আসো মেন্ডেলের দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। প্রথমটা হচ্ছে পরিপূরক জিন। আচ্ছা, তোমরা তোমাদেরকে আমি বলে দিই একটু, আমার হাতে যেহেতু খুবই সময় কম, আর মাত্র 10 মিনিট আছে। এই 10 মিনিটে আসলে অনেক কিছু করানো সম্ভব হবে না। আমি তোমাদের জন্য একটা টপিক পড়াবো শেষে, সেটা হচ্ছে তোমাদের জন্য এবিও ব্লাড গ্রুপ, এই টপিকটা পড়াবো। এই যে এবিও ব্লাড গ্রুপ, এটা আমি শেষ কিছুক্ষণ পড়াবো, কারণ এটা সবকিছু তোমরা জানো। আমি আশা করি যারা এই অধ্যায়টা পড়ছো, এই যে মেন্ডেলের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, এগুলো সবকিছু ভালো করে পড়ো, কিন্তু এই অংশটুকু তোমরা পড়ো না। ঠিক আছে, তো তোমাদের জন্য আমি চাইতেছি যে এই অংশটা একটু ফার্স্টে পড়াইতে। ঠিক আছে, এবং এই বাকি অংশগুলাতে যাদের সমস্যা আছে, বা মেন্ডেলের প্রথম সূত্র দ্বিতীয় সূত্রগুলা নিয়ে যাদের সমস্যা আছে, হ্যাঁ, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে বায়োলজি 8। ওকে, এখানে গেলে প্রথমের দিকেই এই ভিডিওগুলো, আমি রিসেন্টলি কয়েকটা ভিডিও বানাইছি। ঠিক আছে, যদি তোমাদের কোনো সমস্যা হয়, এই চ্যানেলে গেলে মেন্ডেলের প্রথম সূত্র ও দ্বিতীয় সূত্র, এটা নিয়ে যত কিছু আলোচনা, সবকিছু ওখানে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। ঠিক আছে, তো তোমরা সেটা চেক করতে পারো। আমি মেন্ডেলের সূত্রগুলা নিয়ে আপাতত আমি কথা বলতেছি না, আগে এবিও ব্লাড গ্রুপটা আমরা একটু শেষ করি, তারপরে যদি সময় থাকে তাহলে আমরা বাকি অংশগুলো দেখব। ওকে, কারণ এটা তোমরা অনেকেই মিস করে যাও, অনেকে বাদ দিয়ে দাও। ঠিক আছে, কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন হয়, বিশেষ করে এমসিকিউ তো হয়। তো হ্যাঁ, ব্লাড গ্রুপটাই পড়াইতে বলতেছে। ওকে, ঠিক আছে আপু। আচ্ছা, তো মনে রাখো, একটা সাল মনে রাখো, 1901 সালে একজন বিজ্ঞানী আছে, যার নাম হচ্ছে কার্ল কার্ল ল্যান্ডস্টেইনার। ল্যান্ডস্টেইনার, এই বিজ্ঞানীটাই এই ব্লাড গ্রুপ আবিষ্কার করেন। ঠিক আছে, ইনি কি করেন? এই ব্লাড গ্রুপ আবিষ্কার করেন। ঠিক আছে, তো ব্লাড গ্রুপ আমরা যে বলি আমাদের ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ বা বি পজিটিভ বা ও পজিটিভ, এটা আসলে আমরা কিভাবে বলি? তো মানুষের মধ্যে একটা রক্ত কণিকা আছে, সেই রক্ত কণিকা দেখতে কিছুটা এমন। ঠিক আছে, এটা অনেকে দেখলে বলবা যে এটা বাদামের মতো মনে হচ্ছে, কিন্তু আসলে বাদাম না। এটা হচ্ছে তোমার মধ্যে একটা রক্তকণিকা, যেটাকে আমরা বলি আরবিসি বা রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা, ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, এটা এই লোহিত রক্তকণিকা, তোমরা অ্যালপেনলিবে চকলেট খাইছো? ওপর থেকে দেখতে কিছুটা এই যে গোলাকার, এবং মাঝখানের এই অংশটা একটু চ্যাপ্টা। তোমরা অ্যালপেনলিবে চকলেট খাইছো না, 1 টাকা দামের? হ্যাঁ, ওই চকলেটটার কি দুই পাশে একটু মোটা, মাঝখানে একটু সরু, খাইছো তো, তাই না? তো এই অ্যালপেনলিবে চকলেটের মতো দেখতে এই আরবিসিটা। ওকে, মাঝখানে একটু চ্যাপ্টা, দুই পাশে মোটা। তো এই আরবিসিতে, আরবিসির এই যে প্লাজমা মেমব্রেনটা আছে, এই আরবিসির যে প্লাজমা মেমব্রেনটা আছে, এই প্লাজমা মেমব্রেনে বিভিন্ন ধরনের অ্যান্টিজেন থাকে। এখন অ্যান্টিজেন কি, এটা নিয়ে আমি কোনো ধরনের আলোচনা করতেছি না, জাস্ট মনে রাখো
এই প্লাজমা মেমব্রেনে বিভিন্ন ধরনের অ্যান্টিজেন থাকে। যদি এই প্লাজমা মেমব্রেনে একটা অ্যান্টিজেন থাকে যার নাম হচ্ছে এ, তাহলে মনে রাখো তোমার যে ব্লাড গ্রুপটা হবে এ। যদি এই অ্যান্টিজেনটা এ না হয়ে এখানে থাকে বি, তাহলে মনে রাখো তোমার যে ব্লাড গ্রুপ সেটা হবে বি। কিন্তু এখানে যদি এ অ্যান্টিজেনটাও থাকে আবার বি অ্যান্টিজেনটাও থাকে, তাহলে কি হবে বলো তো? বোঝা যাচ্ছে তোমার ব্লাড গ্রুপ কি হবে? এ বি হবে, তাই না? আচ্ছা, এখন আরেকটা বিষয়, তাহলে ও ব্লাড গ্রুপের অর্থ কি বলতো? এখানে এ থাকলে এ, বি থাকলে বি, ঠিক আছে? যদি এ বি দুটাই থাকে তাহলে ব্লাড গ্রুপ হচ্ছে এ বি। তাহলে ও মানে কি? ও ব্লাড গ্রুপ মানে কি? এখানে ও থাকবে? কেউ কি জানো? একটু বলবা এখানে কি ও থাকবে? জানো তোমরা? হ্যাঁ, এই যে ও, এই ও, ও থেকে একটা ওয়ার্ড মনে রাখো, ও মানে হচ্ছে ওহনি, ঠিক আছে? একটা গ্রিক ওয়ার্ড ওহনি। ওহনি মানে হচ্ছে উইদাউট। ও, ওহনি মানে হচ্ছে উইদাউট, ঠিক আছে? তাহলে ও মানে হচ্ছে ওহনি, অর্থাৎ উইদাউট এ অ্যান্ড বি, ঠিক আছে? তাহলে যদি এ থাকে তাহলে ব্লাড গ্রুপ তো এ, যদি বি থাকে তাহলে ব্লাড গ্রুপ হচ্ছে বি, যদি এ বি দুটাই থাকে এ বি, এবং যদি কিছুই না থাকে, এ বি কোনো কিছুই যদি না থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? ও। ক্লিয়ার বিষয়টা? ওকে, আচ্ছা, এইবার আসো, এখানে শুধু যে এ আর বি থাকে বিষয়টা এমন না, আরো অনেক ধরনের অ্যান্টিজেন আছে। এর মধ্যে একটা কমন অ্যান্টিজেন হচ্ছে আর এইচ ফ্যাক্টর। এই ফ্যাক্টরটাকে বলা হয় আর এইচ ফ্যাক্টর, ঠিক আছে? আরো একটা অ্যান্টিজেন থাকে যেটাকে বলা হয় আর এইচ। ধরে নাও তোমার ব্লাড গ্রুপে এ আছে, এ অ্যান্টিজেন আছে এবং আর এইচ ফ্যাক্টরটা আছে। হ্যাঁ, তাহলে তোমার ব্লাড গ্রুপটা হবে এ পজিটিভ। হ্যাঁ, অর্থাৎ আর এইচ যদি থাকে তাহলে সেই ব্লাড গ্রুপটাকে আমরা বলবো, আর এইচ যদি থাকে সেই ব্লাড গ্রুপটাকে আমরা বলবো পজিটিভ। আর যদি বিষয়টা এমন হয় শুধুমাত্র এ আছে কিন্তু আর এইচটা নাই, তাহলে আমরা সেই ব্লাড গ্রুপকে কি বলে ডাকবো? এ নেগেটিভ। সেই ব্লাড গ্রুপকে আমরা বলবো এ নেগেটিভ। ওকে, যদি বিষয়টা এমন হয় যে বি আছে আর এইচও আছে, বি পজিটিভ, বি আছে আর এইচ নাই, বি নেগেটিভ, তাই কিনা? আবার এও আছে, বিও আছে, আর এইচও আছে, এ বি পজিটিভ, এ বি আছে কিন্তু আর এইচটা নাই, এ বি নেগেটিভ। কিছুই নাই মানে এ বি নাই, শুধুমাত্র আর এইচ আছে, তার মানে কি? ও পজিটিভ, কিছুই নাই, কিছুই নাই। আহ, কিছুই নাই, তাহলে কি হবে? ও নেগেটিভ। ক্লিয়ার বিষয়টা? এতটুকু বিষয় ক্লিয়ার তোমরা? এতটুকু বিষয় কি ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে তোমাদের যদি আমি প্রশ্ন করি, দেখি তোমরা ক্লিয়ার কিনা। তোমাদের যদি আমি প্রশ্ন করি, বলো তো ভাইয়া, এ বি নেগেটিভ, এ বি নেগেটিভ তার মানে কি? এখানে কি কি আছে বলো তো? একটু চিন্তা করে বলো দেখি। যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে একটু চিন্তা করে বলো তো যে ভাইয়া এ বি নেগেটিভ এখানে কি কি অ্যান্টিজেন আছে, বলতে পারবা? বলো দেখি কে পারো। এখানে কি কি অ্যান্টিজেন আছে? হ্যাঁ, এখানে শুধুমাত্র জাস্ট এ এন্ড বি আছে। ওকে, আচ্ছা, তাহলে আমি যদি বলি ও পজিটিভ, এখানে কি আছে? এখানে শুধুমাত্র আর এইচ আছে, তাই না? আমি যদি বলি বি পজিটিভ, তার মানে কি? বি আছে, আর এইচ আছে। এতটুকু বিষয় যদি তোমরা ক্লিয়ার হও, এতটুকু বিষয় যদি তোমরা ক্লিয়ার হও, তো তোমাদের প্রশ্নটা এইভাবে আসে, তোমাদের প্রশ্নটা এইভাবে আসে যে ধরে নাও তোমাকে বললো যে বি পজিটিভ, একটা মানুষের রক্ত হচ্ছে বি পজিটিভ, এই বি পজিটিভ, এ বি পজিটিভ
কে রক্ত দিতে পারবে কিনা। ঠিক আছে, অনেক সময় ব্লাড ব্যাংক থেকে আসে না যে এবি পজিটিভ রক্ত লাগবে, তো এবি পজিটিভ যদি না থাকে সেই ক্ষেত্রে বি পজিটিভ রক্তধারী একটা মানুষ সে কি এবি পজিটিভকে রক্ত দিতে পারবে কিনা। ঠিক আছে, তো এটা বোঝার জন্য আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে এটাকে আমাদের ভাঙাইতে হবে। ঠিক আছে, তাহলে বি পজিটিভ মানে কি বলতো ভাইয়া? এখানে কি কি আছে? বি পজিটিভ মান হচ্ছে বি আছে, আরেকটা আর এইচ আছে, তাই না? এবং কাকে দিতে চাই? এবি পজিটিভকে। তার মানে এখানে কি কি আছে? এ আছে, বি আছে এবং আর এইচ আছে। এতটুকু তো ক্লিয়ার, তাই না? ওকে, এতটুকু তো ক্লিয়ার। আচ্ছা, এবার ধরে নাও এই যে এই অংশটুকু এই অংশটুকু এই অংশটুকু হচ্ছে একটা ক্লাসরুম বা একটা বাড়ির কথা চিন্তা করতে পারো। ঠিক আছে, এই অংশটুকু হচ্ছে একটা ক্লাসরুম বা একটা বাড়ি। তো এই বাড়ির সামনে একটা দারোয়ান আছে। হ্যাঁ, এই বাড়ির সামনে একটা দারোয়ান দাঁড়ানো আছে। যদি এই বাড়ির কোনো মেম্বার বাসায় ঢুকতে চায় তাহলে কি দারোয়ানটা ঢুকতে দিবে? নিশ্চয়। কিন্তু এই বাসার বাইরের কোনো মানুষ যদি এই বাসাতে ঢুকতে চায় তাহলে কি দারোয়ানটা ঢুকতে দিবে? নিশ্চয়ই বাধা দিবে, তাই না? তো এই বাসার মেম্বার কে কে দেখো, এ, বি এবং আর এইচ। এই বাসার মেম্বার কে কে? এ, বি, আর এইচ। তাহলে এখানে প্রবেশ করতে চায় কে? দেখো তো, প্রবেশ করতে চায় বি। তাহলে দেখো তো বি কি এ বাসার মেম্বার? হ্যাঁ, বি এ বাসার মেম্বার। তাহলে এই বিটাকে দারোয়ান প্রবেশ করতে দিবে, তাই না? বিটা প্রবেশ করে গেল। এবার প্রবেশ করতে চাই কে? আর এইচ। তাহলে দেখো তো আর এইচ কি এই বাসার সদস্য? হ্যাঁ, এই বাসার সদস্য। তার মানে কি এই আর এইচটাও এই বাসার মধ্যে প্রবেশ করবে, তাই না? তাহলে তাহলে দেখো এখানে এ, বি, আর এইচ তিনটাই কিন্তু প্রবেশ করছে। ঠিক আছে, এখানে এ, বি এবং আর এইচ তিনজনই কিন্তু প্রবেশ করছে। দেখো এখানে আর কোনো কিছু বাকি আছে? এখানে কিন্তু আর কোনো কিছু বাকি নাই। তার মানে কি বি পজিটিভ এ বি পজিটিভকে রক্ত দিতে পারবে। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ। তাহলে তোমাদের যদি আমি বলি যে ভাইয়া বলো তো এ বি নেগেটিভ এই ব্যক্তিটা এ বি পজিটিভকে কি রক্ত দিতে পারবে? এ বি পজিটিভকে কি রক্ত দিতে পারবে? তাহলে তোমরা করে ফেলো, আমিও আস্তে আস্তে করি। এ আর বি, এ বি নেগেটিভ মানে কি? এখানে কি কি আছে? এ আর বি। আর এখানে কি আছে? এ, বি আর একটা আর এইচ। হ্যাঁ, তাহলে এখানে যদি দারোয়ান থাকে দেখো তো এই বাসার সদস্য কে কে? এ, বি, আর এইচ। প্রবেশ করতে চাই কে? এ প্রবেশ করতে চাই। তার মানে কি এ প্রবেশ করতে পারবে। বি বাসার সদস্য, তার মানে কি বিটাও প্রবেশ করতে পারবে। তাহলে আর কোনো কিছু বাকি নাই। তাহলে বি এ বি নেগেটিভ এ বি পজিটিভকে রক্ত দিতে পারবে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি যদি বলি এ বি পজিটিভ এবি পজিটিভকে কি ও সরি এবি নেগেটিভ এই ব্যক্তিটাকে কি ও নেগেটিভ রক্ত দিতে পারবে? ও পজিটিভ সে কি রক্ত দিতে পারবে? বলো দেখি, পারবে কিনা। দেখো এবি নেগেটিভ মানে কি? এখানে এ আছে আর বি আছে, আর এইচ কিন্তু নাই। আর ও নেগেটিভ ও পজিটিভ তার মানে কি এখানে শুধুমাত্র আর এইচ আছে। তাহলে এখানে এই বাসার সদস্য কিন্তু আর এইচ না। ঠিক আছে, তার মানে কি আর এইচ যখন প্রবেশ করতে চাইবে তখন কি দারোয়ানটা কি এখানে বাধা দিবে না? হ্যাঁ, হ্যাঁ, প্রবেশ করতে পারবে না। কিন্তু এখানে যদি ও নেগেটিভ হয়, ও নেগেটিভ মানে কি? তার তো কিছুই নাই। ও নেগেটিভ মানে কি? তার তো কিছুই নাই, সে তো এমনিতে প্রবেশ করতে পারবে, তার তো কোনো অ্যান্টিজেনই নাই, তাই না? এই কারণে এই কারণে ও নেগেটিভ ও নেগেটিভকে আমরা বলতে পারি সার্বজনীন দাতা। ঠিক আছে, এবং ও পজিটিভ সেটাকে বলা হয় সার্বজনীন গ্রহীতা। ও পজিটিভ সেটাকে বলা হয় সার্বজনীন গ্রহীতা। ক্লিয়ার বিষয়টা ভাইয়েরা? ওকে, ঠিক আছে। তোমাদের সময় শেষ, তারপরেও আমি তোমাদের আর একটু সময় নিব এবং আর
অল্প কিছু টপিক তোমাদেরকে, হ্যাঁ এবি কে তো বলা হয় মেবি ভাই, এবি কে না, ও অপজিটিভ কেন বলছি, এবি পজিটিভ, এবি পজিটিভকে বলা হয় সর্বজনীন গ্রহিতা। ঠিক আছে, আমি তোমাদের আর ছোট্ট 5 মিনিট টাইম নিব, অল্প একটু টাইম নিব, ওকে। আসো, দেখো অনেক সময় তোমাদের এই প্রশ্নগুলোও দিতে পারে। ধরে নাও যে স্যার তোমাকে বললো এখানে সুমিত পাল আছো কিনা, সুমিত, হ্যাঁ সুমিত পাল হচ্ছে আমার একটা স্টুডেন্ট। ওকে, তো সুমিত পাল, সুমিত পালের ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ, বি পজিটিভ না, শুধুমাত্র বি ধরি আমি, সুমিত পালের ব্লাড গ্রুপ হচ্ছে বি। সুমিত পালের, সুমিত পালের যে ওয়াইফ আছে, ওয়াইফের ব্লাড গ্রুপ হচ্ছে এবি। ঠিক আছে, তাহলে তাদের মধ্যে, তাদের থেকে যে সন্তানগুলো হবে, তাহলে সুমিত পালের যে সন্তান, সন্তানদের ব্লাড গ্রুপ কি হবে, ব্লাড গ্রুপ কি হবে, এই টাইপের প্রশ্ন আসে। ঠিক আছে, তো এটা আসলে আচ্ছা ভাই আমি চিরকুমার, আচ্ছা ঠিক আছে, আহ, এটা করার জন্য আমাদের ব্লাড গ্রুপের জিনোটাইপ গুলো জানতে হবে। মনে রাখো এ ব্লাড গ্রুপ যেটা, তার জিনোটাইপ হচ্ছে এল এ, এল এ। ঠিক আছে, আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, জাস্ট মনে রাখো এল এ, এল এ, অথবা আরো একটা জিনোটাইপ আছে এল এ, আরেকটা জিনোটাইপ আছে এল এ, এল ও। ঠিক আছে, বি, বি ব্লাড গ্রুপের জিনোটাইপ হচ্ছে এল বি, এল বি, অথবা এল বি, এল ও। ওকে, এবি ব্লাড গ্রুপ যেটা, সেটা জিনোটাইপ মাত্র একটাই, সেটা জিনোটাইপ হচ্ছে এল এ, এল বি। এবং ও ব্লাড গ্রুপ, এখানে যেহেতু কিছুই নাই তার মানে কি এল ও, এল ও, এটার জিনোটাইপ। ওকে, তাহলে আমি ডাইরেক্ট অ্যান্সারে চলে যাই, এত কিছু ভেজালের প্রয়োজন নাই। হ্যাঁ, যেহেতু সময় নাই, আর 2 মিনিট লাগবে জাস্ট। দেখো সুমিত পালের ব্লাড গ্রুপ কি বলছি আমি, বি বলছি। তাহলে সুমিত পালের জিনোটাইপটা কি হবে বলতো, এল বি, এল বি। তাহলে সুমিত পাল তো পুরুষ তাই না, তাহলে তার ব্লাড গ্রুপটা কি হবে, জিনোটাইপটা কি হবে, এল বি, এল বি। এবং সুমিত পালের যে ওয়াইফ, তার জিনোটাইপটা কি হবে, এ বি, তার ব্লাড গ্রুপ, তাহলে জিনোটাইপটা কি হবে, এল এ, এল বি, তাই না? আচ্ছা, তাহলে এদের মধ্যে যদি ক্রস ঘটানো হয়, ক্রস ঘটানো হয়, তাহলে এল বি, এল বি, গ্যামিট সৃষ্টি হবে এখানে, গ্যামিট সৃষ্টি হবে, এখানেও গ্যামিট সৃষ্টি হবে এল এ, এল বি। ওকে, তাহলে ওই যে 13 14, 1 3, 1 4, 2 3, 2 4, তাহলে এল বি, এল এ, এল, আচ্ছা এল এ, এল বি সাজাই লিখি একটু, এল এ, এল বি। ওকে, আচ্ছা এরপরে কি হবে, এরপরে 13 14, এল বি, এল বি, এল বি, এল বি, 23 এল বি, এল এ, তাহলে এল এ, এল বি, এবং 24 এল বি, এল বি। ঠিক আছে, তাহলে দেখো তাদের, তার যে সন্তানগুলো হবে, তার সন্তানগুলো হবে এই ব্লাড, এটার কিসের জিনোটাইপ বলতো, এ ব্লাড গ্রুপের জিনোটাইপ। এটা কিসের জিনোটাইপ, এটা, এটা নিশ্চয়ই বি ব্লাড গ্রুপের জিনোটাইপ। এটা, সরি এটা তো এবি ব্লাড গ্রুপের জিনোটাইপ, এটাও এবি ব্লাড গ্রুপের জিনোটাইপ। আর এটা কি, এটাও বি ব্লাড গ্রুপের জিনোটাইপ। তাহলে তার সন্তানগুলা কি হবে, সন্তানগুলা হয় এবি, তাদের সন্তানের ব্লাড গ্রুপগুলা হয় এবি হবে অথবা বি হবে। ঠিক আছে, অথবা আমি এটাকে এভাবেও প্রকাশ করতে পারি যে 50% সন্তান, 50% সন্তান কি হবে, এবি হবে, আরো বাকি 50% সন্তান কি হবে, আরো 50% সন্তান কি হবে, শুধুমাত্র বি হবে। ওকে, ঠিক আছে, কিন্তু হ্যাঁ 4টা সন্তান বের করছি।
হ্যাঁ, 4টা সন্তান বলতে কি এখানে হয় এ বি হবে অথবা বি হবে, এটা বোঝাচ্ছি আমি। ওকে, আচ্ছা এখন একটু খেয়াল করে দেখো, তোমরা এই প্রশ্নটা করতে পারো যে ভাইয়া যে এখানে আপনি এলবি এলবি নিলেন, কিন্তু বি ব্লাড গ্রুপের তো আরো একটা জিনোটাইপ আছে এলবি এল নট, ঠিক আছে? তো এই কথাটা মনে রাখো, এটা কি, এটা হচ্ছে নিশ্চয়ই হোমোজাইগাস অবস্থা। এটা কি অবস্থা? এটা নিশ্চয়ই হোমোজাইগাস অবস্থা। এবং এলবি এল ও এটা কি, নিশ্চয়ই হেটারোজাইগাস অবস্থা, হেটারো। হ্যাঁ, তাহলে আমি তো একবার মাত্র ক্রস ঘটাইছি, ঠিক আছে? প্রশ্নে তো বলে দিই নাই যে হোমোজাইগাস সুমিত পালের যে বি সেটা কি হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস। ঠিক আছে, যদি হোমোজাইগাস বলতো তাহলে শুধুমাত্র এটা দ্বারা গুণ করতাম, মানে ক্রস করতাম। যদি হেটারোজাইগাস বলতো তাহলে এটা দ্বারা ক্রস করতাম, কিন্তু যেহেতু বলে দেয় নাই, তাহলে কি একবার এটা দ্বারা ক্রস ঘটাইছি, এবার আমরা কি করব, এটার সাথে এটার ক্রস ঘটাবো, ঠিক আছে? তাহলে যদি বলে দেওয়া না থাকে যে হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস, তাহলে দুইটা দিয়ে দেখাইতে হবে। আর যদি বলে দেওয়া থাকে তাহলে কি যে কোনো একটা দ্বারা করব। ওকে, হোমোজাইগাস থাকলে হোমোজাইগাস, হেটারোজাইগাস থাকলে হেটারোজাইগাস। ক্লিয়ার বিষয়টা? ওকে, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আহ তাহলে আমরা আজকে শেষ করতে পারি নাকি? কার কি প্রশ্ন আছে বলো দেখি। হ্যাঁ, যদি প্রশ্ন না থাকে আমরা শেষ করে দিব। ওকে, আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে আমাকে বলো, হ্যাঁ। ওকে, ঠিক আছে। সুনীত পাল বলছো ক্লিয়ার ভাই, কিন্তু তুমি চিরকুমার থাকতে চাও। আচ্ছা, ঠিক আছে, তুমি চিরকুমার থাকো, সমস্যা কি? ওকে, বুসরা, জি ভাইয়া, ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দিই। ওকে, আমরা এরপরে আরো নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আর হয়তোবা আমি একটু আহ, দ্রুত পড়াচ্ছি। হ্যাঁ, অর্থাৎ 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে একটা পুরো চ্যাপ্টার তো শেষ করা সম্ভব না, কিন্তু আমি একটা কাজ করি যে যে টপিকটা পড়াবো আমি চেষ্টা করি যে সেটা একটু সুন্দর করে পড়ানোর। বা মানে একদম উড়াধুরা তাড়াতাড়ি করে শেষ না করা, ঠিক আছে? এই কারণে সবগুলা টপিক কিন্তু আজকে শেষও হইলো না, ঠিক আছে? তো তোমরা যারা মানে ওই বাকি টপিক গুলাতে সমস্যা আছে তারা তোমরা একটু ইউটিউব থেকে করতে পারো সেই ক্লাসগুলো। ওকে, ইউটিউবে সবগুলা ক্লাস আছে। ঠিক আছে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, টাটা।